তো আহ, তার আগে হচ্ছে আমি দাদা সম্পর্কে একটু যদি আহ, কথা বলি, সেটা হচ্ছে যে দাদা বেসিক্যালি দাদার গ্রাজুয়েশন ছিল বা বিএসসি উনি করেছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আমাদের বুয়েট থেকে। সো জানেন দাদার ব্যাপারে আর আপাতত কিছু না বলি, আমরা সবাই জানি। পরবর্তীতে দাদা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি হচ্ছে কার্লসন ইউনিভার্সিটি ইউএসএ থেকে কমপ্লিট করেছেন। এবং খুব চমৎকার যে ইনফরমেশনটা, দাদা কিন্তু খুব মাস্টার্স এবং পিএইচডি পুরো সময়টা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলছেন। কারণ আমরা জানি যে এই পুরো প্রসেসটা সময় হতে মিনিমাম হলেও 5 বছর প্রয়োজন হয়, যে মাস্টার্স 2 বছর পিএইচডি হতে। তো সেই ক্ষেত্রে দাদা এই পুরো জার্নিটা 3 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলেছিলেন। এটা খুবই 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 চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমরা যারা পিএইচডি করি বা আপনারা যারা এই ডোমেইনে আছেন সেক্ষেত্রে তো বেসিক্যালি এই জায়গা থেকে আমি যদি দাদা টু বি অনেস্টলি যদি বলি, সেশনটা হচ্ছে যে যতটা না আসলে সবার জন্য নেওয়া প্রয়োজন ছিল তার থেকে বেশি যে জায়গাটা ফোকাস করছি, যে বিষয়গুলো আমারও জানার দরকার অনেক বেশি, সেই জায়গা থেকে আসলে সবকিছু করা। এবং বর্তমানে হচ্ছে ডক্টর শুভঙ্কর দাস দাদা ডিইআর পাওয়ার কনভার্টার রিসার্চ আর হিসাবে কাজ করছেন, বেসিক্যালি ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট ইউএসএ তে। তো আমি হচ্ছে যে দাদা খুব বেশি সময় আর নিচ্ছি না, আমি এখন আপনাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। ইনিশিয়ালি আপনি আপনার সম্পর্কে কিছু বলবেন, দেন ওকে দ্য ফ্লোর ইজ ইয়োর্স। ওকে, থ্যাংক ইউ জাভি ভাই। ফার্স্ট লেট মি শেয়ার মাই স্ক্রিন। আমি স্ক্রিনটা শেয়ার দিই। আশা করি সবাই আমার স্লাইড দেখতে পাচ্ছেন, রাইট? জি দাদা। ওকে, আচ্ছা। um, আমার স্লাইড দেখা যাচ্ছে। লেট মি মিনিমাইজ দিস ওয়ান অ্যাজ ওয়েল। আমার কথা তো লাউড এন্ড ক্লিয়ার? ওকে, জি দাদা, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, আমি তাহলে শুরু করি। জি। আহ, আমার নাম হচ্ছে শুভঙ্কর দাস। আমার সম্পর্কে অলরেডি অনেক কিছুই বলে ফেলেছেন জাবির ভাই, ধন্যবাদ। আর আমি জাবির ভাইকে অনেক ধন্যবাদ দিব এই জন্য যে আমাকে এই সেশনে আসলে সুযোগ করে দেওয়ার জন্য। আই উড সে আমার জন্য এটা একটা ভালো অপরচুনিটি, এই জিনিসটা নিয়ে কথা বলা। এই জন্যই বলছি যে ভালো অপরচুনিটি, কারণ দ্য আইডিয়া অফ সেকেন্ড ব্রেইন, এই আইডিয়াটা আমি খুবই পছন্দ করি এবং এটা নিয়ে আমি অনেকদিন ধরেই কাজ করছি, সত্যি কথা বলতে। অনেকদিন বলতে প্রায় 2022 সাল থেকে, যখন আমি পিএইচডি করতাম। তো এটা নিয়ে কথা বলতে আমি পছন্দ করি, এটা নিয়ে হচ্ছে কাজ করতে পছন্দ করি, আর এটা নিয়ে ভিডিও বানাতে পছন্দ করি। এবং আমি এটা নিয়ে অনেক ভিডিও বানাই ইউটিউবে এবং ফেসবুকে। আমি এটা নিয়ে অনেক লেখালেখি করি। যাই হোক, এখন আমার সম্পর্কে আসলে খুব বেশি কিছু বলার নেই। আমি আসলে বলবো আমি একজন রিসার্চার, ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে ইনশর্ট এফরি বলে। এটা হচ্ছে ইউএসএ নক্সভিল ব্রাঞ্চে হচ্ছে দিকে আমি এখানে একজন রিসার্চার হিসেবে কাজ করছি। আর আমার রিসার্চ ডোমেইন হচ্ছে দেখি রিনিউয়েবল এনার্জি গ্রিড ইন্টিগ্রেশন নিয়ে মেইনলি। সো ইনভার্টার, কনভার্টার, এইসব নিউ যে পাওয়ার জেনারেটিং ইকুইপমেন্ট গুলা, এগুলা গ্রিডে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এটা নিয়ে আমার মেইন রিসার্চ, মূলত এনার্জি ডোমেইনে। আর আমার আন্ডারগ্রেড বুয়েট থেকে ছিল। সো এই হচ্ছে আমার সম্পর্কে। আর একটু পরে আমার সম্পর্কে আরো বলবো। সো আমরা আসলে, আমি চেষ্টা করবো এই সেশনটা একটু গল্প দিয়েই শুরু করার, আম, এবং হচ্ছে এবং কিছু হ্যান্ডস অন জিনিসপাতি দেখানো। আমি কাইন্ড অফ এটাকে ওয়ার্কশপ হিসেবে ট্রিট করব। এবং আমি সবাইকেই রিকোয়েস্ট করব, আপনাদের যত ধরনের কোশ্চেন গুলো আছে আপনারা হচ্ছে যে কি আমার সেশন চলাকালীন সময়ে চ্যাট বক্সে লিখতে থাকবেন। আমি হয়তো 30 মিনিট পর পর গ্যাপ নিব, গ্যাপ নিয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। ঠিক আছে? তাহলে আমি শুরু করি, তাই না? জি দাদা, অবশ্যই। ওকে, আচ্ছা। আজকে সেশনটা হচ্ছে যে কি বিল্ডিং এ পার্সোনাল নলেজ সিস্টেম, দ্য সেকেন্ড ব্রেন অ্যাপ্রোচ। এখন এটাকে হয়তো আরো একটা নাম আছে, পার্সোনাল নলেজ ম্যানেজমেন্টও বলে। এখন এই কঠিন নামটার সাথে কিভাবে আমার যাত্রা শুরু, সেই গল্পটাই হচ্ছে থেকে বলার আগে আমি আউটলাইন দিয়ে শুরু করি। আমি মূলত আমার জার্নিটা নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে আমরা সেকেন্ড ব্রেন নিয়ে কথা বলবো, কিভাবে সেকেন্ড ব্রেন স্ক্র্যাচ থেকে বানানো যায় এসব নিয়ে কথা বলবো। আর সবশেষে আমি কিছু এডিশনাল রিসোর্স দিব, কিভাবে আপনারা হচ্ছে যে কি আপনাদের সেকেন্ড ব্রেন বানাতে পারেন। ওকে, সো গল্পটা শুরু এভাবেই, আমি সবসময় এভাবেই শুরু করি যে আমার জন্ম হচ্ছে আহ ফেনী সোনাগাজীতে, এবং একেবারে গ্রামেই বলা যায়। আমার ছোটবেলা শুরু হয় কৃষিকাজ দিয়েই।
আমি হচ্ছে দেখি ফার্মার্স ফ্যামিলি থেকে আসছি। ছোটবেলায় পড়াশোনা ভালোই করেছি, আসলে খারাপ করিনি। সো যেটার ফলাফল হিসেবে আমি 2012 সালে, মানে 2011 সালে বুয়েটে চান্স পাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো সেখানে পড়াশোনা শেষ করে এরপর হচ্ছে দিকে আমি পাড়ি জমাই হচ্ছে দিকে ইউএসএ তে 2021 সালে। ওকে। সো আমি হচ্ছে পিএইচডি করার জন্য ইউএসএ তে আসি। এটার জন্য এটা আমার লাইফের ওয়ান অফ দা, বলবো যে কি, বিগেস্ট মাইলস্টোনস। এবং ওই সময়টা আমি খুবই হ্যাপি ছিলাম যে অবশেষে অনেক স্ট্রাগল পর পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছি ইউএসএ তে। বাট ওই যে আছে না, সবকিছুরই একটা কস্ট থাকে। কস্টটা কি সেটা আমি যে এখনই বলছি। আর তার আগে আমি বলি, আমি হচ্ছে ক্লার্কসন ইউনিভার্সিটিতে আসি 2021 সালের ফল সেশনে। এরপর হচ্ছে যে কি, যখনই পিএইচডি শুরু করি তখনই আমার হচ্ছে যে কি লাইফ কাইন্ড অফ একটু ডিফারেন্ট হয়ে যায়। প্রিভিয়াসলি যা কিছু করছি, হঠাৎ করে আমি নিজেকে আম, একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পেয়ে যাই। সেটা হচ্ছে যে কি, অনেক ডেডলাইন, অনেক মিটিং, অনেক প্রজেক্ট। এর আগে কখনো প্যারালালি এত কিছু করা লাগে নাই। কারণ আমরা যারা বাংলাদেশে কাজ করি বা ডিফারেন্ট জব করি অথবা পড়াশোনা করি বা রিসার্চ করি, আমাদের আসলে এত কিছু থাকে না। ইউএস এর সিস্টেমটা হচ্ছে যে কি, এখানে কাইন্ড অফ জবাবদিহিতা অনেক বেশি, মিটিং অনেক বেশি। তারপর হচ্ছে যে কি, এখানে আমাদেরকে হচ্ছে যে কি অনেক বেশি ইফোর্ট দিতে হয় সব ব্যাপারে। তো হঠাৎ করে মানে আমার সিচুয়েশন হয়ে যায়, আমি আসলে সামলাতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি। তো এই অবস্থার মধ্যে আমি যে জিনিসগুলো নিয়ে ফোকাস করব, যেমন ধরেন মিটিং থাকে, আমার প্রফেসরের সাথে মিটিং থাকে। মিটিং এর মধ্যে পুরো উইকে যা যা করেছি সবকিছু প্রেজেন্ট করতে হয়। তো যেটা করা লাগতো শুরুর দিকে, আমাদের অনেক পেপার পড়তে হতো। অনেকগুলা পেপার পড়তে হতো, প্রায় 5-6টা করে পেপার পড়ে ওইটা হচ্ছে প্রেজেন্ট করা লাগতো প্রফেসরের সামনে। তো যেটা হয়েছে আমার সাথে অনেকবার, সেটা হচ্ছে যে কি, প্রেজেন্ট করতে গিয়ে প্রফেসর যদি কোনো একটা জায়গায় কোশ্চেন করে, আমি আম, তখন ইনস্ট্যান্টলি মনে করতে পারতাম না ওই আইডিয়াটা বা ওই কনসেপ্টটা কোন পেপার থেকে আসছে। যেহেতু নতুন নতুন অনেকগুলো কনসেপ্ট পড়েছি মাত্র, এবং এবং অনেকগুলো পেপার পড়াতে আসলে ওই মোমেন্টে ফিগার আউট করা ডিফিকাল্ট ছিল যে আসলে এই কনসেপ্টটা কোন বই বা কোন পেপার থেকে আসছে। তো হঠাৎ করেই হচ্ছে দেখি মানে ফিল হওয়া শুরু হলো, মনে হয় পিএইচডি আসলে আমার জন্যই না। মানে আহ, মনে হচ্ছে দেখি এরকম একটা ডিফিকাল্ট জার্নি মনে হয় আমি হচ্ছে পাড়ি দিতেই পারবো না, এরকম একটা ফিলিংস আসা শুরু হলো। এর মধ্যে ফ্যামিলি ছিল। আম, এখানে হচ্ছে যে কি ইউএসএ তে যারা থাকে তারা বা বাইরে যারা থাকে, জানি আমরা এখানে নিজেদের কাজ নিজেদেরই করা লাগে সবকিছু। রান্না বান্না থেকে শুরু করে, গ্রোসারি থেকে শুরু করে, তারপর এর মধ্যে ডিফারেন্ট প্রোগ্রাম হয় বাংলাদেশি কমিউনিটিতে। তারপর ঘুমের ব্যাপার নাই বলি, মিটিং এর আগের দিন আসলে কখনোই শুরুর দিকে আমি 2-3 ঘন্টার বেশি ঘুমোতে পারিনি। সো প্রত্যেক সপ্তাহে মিটিং এর আগের দিনটা কাইন্ড অফ খুবই ডিফিকাল্ট ছিল। তো ওই সময় আমি হচ্ছে কি বই পড়া শুরু করি। তো বই পড়তে পড়তে আমি একটা সুন্দর কোট পাই, যে কোটটা আমি খুবই রিলেট করতে পারি। কোটটা ছিল অনেকটা এরকম: ইউর মাইন্ড ইজ ফর হ্যাভিং আইডিয়াস, নট হোল্ডিং দ্যাম। সো এই কোটটা কাইন্ড অফ আমার চিন্তা ভাবনার ল্যান্ডস্কেপটা অনেক চেঞ্জ করে দেয়। কিরকম চেঞ্জ করে দেয়? আমি এর আগে সবসময় ভাবতাম যে আমি যা পড়ছি সবই মনে থাকবে, বা আমি যা পড়ছি সবকিছুই মনে রাখবো বা মনে রাখার খুব চেষ্টা করতাম। তো বাট এতে করে যেটা হয়তো, যখন একসাথে অনেক ইনফরমেশন চলে আসতো তখন আসলে জিনিসটা মনে রাখা ডিফিকাল্ট হয়ে যেত। এবং এটা নিয়ে আমি সবসময় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম, যে সবাই তো দেখি মনে রাখতে পারছে, আমি মনে রাখতে পারছি না কেন? আমি কি এতই বোকা? সো সো এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা আমার মধ্যে সবসময় ছিল। এবং আমি আরেকটা জিনিস বলে রাখি, আমার আমার আন্ডারগ্রেডের রেজাল্ট খুব একটা ভালো ছিল না। তো সবকিছু মিলিয়েই এই জিনিসটা আমার মধ্যে গেঁথে গিয়েছিল, যে যে মনে হয় যে আমি মনে হয় পিএইচডিটা শেষ করতেই পারবো না। এরপরে যখন এই কোডটা আমি পেলাম, তখন আমি ভাবতে শুরু করলাম, আচ্ছা ঠিক আছে, আম, যেহেতু দুইটা ব্যাপার এখানে হচ্ছে, হেভিং আইডিয়াস আর একটা হচ্ছে আইডিয়াগুলো ধরে রাখা। আমি একটা জিনিস দেখলাম, আমার মধ্যে আইডিয়া আসতেছে সবসময়, আমি কোনো রকম আইডিয়া প্রেজেন্ট করতেছি, কিন্তু আমি আইডিয়াগুলো মনে রাখতে পারছি না। সেকেন্ড জিনিসটা আমার প্রবলেম। তার মানে
আসলে আমি ফিল করা শুরু করলাম সমস্যাটা আসলে আমার মধ্যে না, সমস্যাটা আসলে আমার ওয়ে অফ থিঙ্কিং বা ওই আমার সিস্টেমের মধ্যে। তার মানে যদি আমি এমন একটা প্রসেস ডেভেলপ করতে পারি যে প্রসেসটা আমার সবগুলো আইডিয়াকে ধরে রাখবে, তাহলে তো আমি আমার আইডিয়াগুলো যে কোনো সময় রিট্রিভ করতে পারবো। কিন্তু আমরা যেটা দিয়ে শুরু করি, আমরা অনেকে গুগল ড্রাইভে, গুগল ডকে লেখা শুরু করি, অনেকে হচ্ছে মাইক্রোসফট ফোল্ডার খুলে ওয়ার্ডে লেখা শুরু করি। সমস্যা হচ্ছে এগুলো আমিও ট্রাই করেছি, কিন্তু এই জিনিসগুলো না একটা সময় পর কাজ করে না, কারণ এই ডিসক্রিট এরকম একটা সিস্টেম কখনো প্রোডাক্টিভ না। আর সব সময় না এটা ওপেন করা যায় না, কোথায় কোন ফোল্ডারে কোন আইডিয়া আছে এটা নেভিগেট করা খুবই ডিফিকাল্ট একটা প্রসেস। তো এই জন্য আসলে আম, আমাদের একটা সেন্ট্রালাইজ সিস্টেম থাকা লাগবে, যে সিস্টেমের মধ্যে আমরা যা শিখছি, যাইয়া করছি, এই আইডিয়াগুলো থাকবে। এরপর আমি তখন এই সেন্ট্রালাইজ সিস্টেমটা খোঁজা শুরু করি। যে সেন্ট্রালাইজ সিস্টেমটা, তখন আমি একটা টার্মের সাথে পরিচয় হই, সেকেন্ড ব্রেইন। আমি একটু পরে বলছি সেকেন্ড ব্রেইন জিনিসটা কি। লেট মি চেক মাই অ্যাকচুয়ালি অডিও লেভেল। আমার কথা শোনা আছে, রাইট? জি দাদা, শোনা যাচ্ছে দাদা। ওকে, আচ্ছা, আমি তাহলে আবার শুরু করছি। ধন্যবাদ। ওকে, তো এই সেকেন্ড ব্রেইনের আইডিয়াটা নিয়ে তখন আমি পড়াশোনা শুরু করি। তখন আমি যেটা করি সেটা হচ্ছে যে কি, আমি যে সময়টার কথা বলছি এটা হচ্ছে 2021 সাল। আমি হচ্ছে যখন পিএইচডি শুরু করি, তো পিএইচডি শুরু থেকেই আমি একটা জিনিস নিয়ে খুবই প্রবলেম ফেস করছিলাম, এত ইনফরমেশন ডিল করতে পারছিলাম না। তখন আমি সেকেন্ড ব্রেনের কনসেপ্টটা এবং পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট এই জিনিসটা সম্পর্কে জানতে পারি। তখন এই দুইটা কনসেপ্ট নিয়ে আমি অনেক পড়াশোনা শুরু করি, আমি অনেকগুলো বই পড়ি, ব্লগ পড়ি, ইউটিউবে ভিডিও দেখি। দেখার পরে আমি হচ্ছে যে কি নোশন নামে একটা টুলের সাথে পরিচয় হই, এটা দিয়ে আমি আমার নোট টেকিং এর যাত্রা শুরু করি 2021 সালে। তো করতে করতে দেখা গেছে আমি শুরুতে প্রায় প্রথম 5-6 মাসের মধ্যে প্রায় 2000-এর মতো নোট নিয়ে ফেলি। কারণ ওই সময় যা শিখছিলাম সবকিছু নোট করছিলাম, যত কিছু মাথায় আসছিল সবকিছু নোট করছিলাম। এরপর একটা সময় রিয়েলাইজ করি যে নোশন টুলটা আসলে আমার জন্য না, আমাকে আসলে এই সেকেন্ড ব্রেনের জন্য একটা বেটার টুল লাগবে। তখনই হচ্ছে দিকে আমি অবসিডিয়ান নামে আরেকটা টুলের সাথে পরিচয় হয়, এবং যেটা আমি এই পর্যন্ত ইউজ করছি, এবং আমি এই সেশনে দেখাবো কিভাবে আমরা অবসিডিয়ানের মধ্যে একটা সেকেন্ড ব্রেন বিল্ড আপ করতে পারি। আচ্ছা, এখন নেক্সট যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড ব্রেন জিনিসটা আসলে কি। তো এই জিনিসটা বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, ওই মোমেন্টে যখন আমি ফিগার আউট করলাম, সেটা হচ্ছে আমাকে আসলে শুরুতে শিখতে হবে হাউ টু লার্ন এফিশিয়েন্টলি। কারণ দেখা গেছে আমরা যেটা করি, আমরা একই জিনিস বারবার শিখি, আমরা একই পেপার বারবার পড়ি, একই বই বারবার পড়ি, একই ইনফরমেশন বারবার রিভাইজ দিই, কিন্তু আমাদের জিনিসগুলো মনে থাকে না। এ বারবার করতে গিয়ে যে সমস্যাটা হয়, ওই রিসোর্সটা না ফিগার আউট করতে আবার টাইম লেগে যায়। দেখা গেছে আমরা কোনো একটা আর্টিকেল পড়লাম, আর্টিকেলের মধ্যে একটা লাইন আমরা পাইছি আমাদের খুবই কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা করি, ভাবি যে ওটা মনে থাকবে, আচ্ছা ঠিক আছে আমি এটা পরে যখন লাগবে আবার দেখে নিব। পরবর্তীতে যখন ওটা আমাদের মানে দরকার পড়ে, তখন আমরা কি করি, ওই আর্টিকেলটা খুঁজতেই দেখা যাচ্ছে আমাদের 20 মিনিট বা 30 মিনিট চলে যায়। তার মানে আমাদের শেখার প্রসেসটা ইফিশিয়েন্ট না, কখনো আমরা এটা নিয়ে ভাবি না যে এই প্রসেসটাকে ইফিশিয়েন্ট করতে হবে। সো আমার আইডিয়া ছিল আমি এমন একটা সিস্টেম বানাবো, যে সিস্টেমটা আমি যত কিছু শিখছি, যে ইনফরমেশন গুলো আমার সাথে রেজোনেট করে, ওইগুলো আমি নোট ডাউন করে রাখবো। এরপর যখনই আমার কাজে লাগবে, যাতে আমি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ওটা রিট্রিভ করতে পারি। সো আমি আমার সিস্টেমটা এরকম করেই বানাবো। এবং আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ থাকবে, সেটা হচ্ছে আমি যাতে কানেকশন গুলো বিল্ড আপ করতে পারি। কানেকশন নিয়ে আমি কিছু গল্প বলবো হয়তো আমাদের এই সেশনের শেষের দিকে, এবং কিছু ইন্টারেস্টিং গল্প বলবো। এখন এই কানেকশন ক্রিয়েট করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে এই যুগে এসে ইনফরমেশন অনেক, কিন্তু ইনফরমেশন গুলাকে যদি আমরা কানেক্ট করতে না পারি, সেটা কিন্তু আসলে নলেজ হচ্ছে না। এবং নলেজ রিসার্চ বা যে কোনো জব, সবকিছুরই তো পারপাস হচ্ছে দিকে আমাদেরকে কন্ট্রিবিউট করা, নতুন নলেজ ক্রিয়েট করা, বা আমাদেরকে নতুন আইডিয়া নিয়ে আসা, তাই না? সো এটা একটা ব্যাপার। তো সেকেন্ড প্রিন্ট জিনিসটা হচ্ছে দিকে এই সবকিছু জিনিস ক্যাপচার করে আমরা প্রতিদিন যা কিছু শিখছি সবকিছু যদি আমরা লিখে রাখি, এবং লিখে রাখার পরে যেটা হয়,
সেই জিনিসটা আমরা বারবার রিইউটিলাইজ করতে পারি, এতে করে আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে। এবং আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে কি, আমরা এই সবগুলা নোট বা ছোট ছোট যে বাইট সাইজ নোটের কথা আমি এখানে বলছি, এগুলোকে কানেক্ট করে নতুন নতুন আউটপুট জেনারেট করতে পারি, নতুন আইডিয়া নিয়ে আসতে পারি, নতুন লেখা লিখতে পারি, রিসার্চ পেপার জেনারেট করতে পারি, নতুন একটা মার্কেটিং ক্যাম্পেইন চালু করতে পারি, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখতে পারি। সো এরপর আরেকটা জিনিস হচ্ছে যে কি, হয়তো কোনো একটা জিনিস যদি রিভাইজ দেওয়া লাগে, আমাদের সেকেন্ড ব্রেন থেকে আমরা খুব সহজেই রিভাইজ দিতে পারি, যে জিনিসটাকে বলে স্পেস রিপিটেশন। সো এই সবগুলো কনসেপ্ট যখন থাকবে, তখন এই জিনিসটাকে হচ্ছে যে কি আমরা সেকেন্ড ব্রেন বলবো। এবং এই সেকেন্ড ব্রেন জিনিসটা নিয়ে আমি এত ফ্যাসিনেটেড ছিলাম, আমি হচ্ছে যে কি 2022 সালে অবসিডিয়ান আমার সেকেন্ড ব্রেন বানানো শুরু করি। তখন হচ্ছে যে কি, এই আমার মোবাইলে এখানে দেখতে পাচ্ছেন, এই যতগুলা নোট দেখতে পাচ্ছেন এখানে, সবগুলা নোটই হচ্ছে এক একটা নোট। সো আমি প্রচুর নোট বানানো শুরু করি। শুরুর দিকে আমার নোটের সংখ্যা প্রায় 2000 ছিল, 2022-এর শেষের দিকে। এরপর আমি নোট বানাতে বানাতে 2023-এর সময় আমার নোটের সংখ্যা দাঁড়ায় প্রায় 4000। আর এটা হচ্ছে 2025 সালের স্ন্যাপশট। দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটের স্যাম্পল দেখাইছি, যে আমি ক্লার্ক ট্রান্সফর্ম যখন শিখলাম, শেখার সময় আমি যেটা করছিলাম, এটা নিয়ে আমি যতগুলা কনসেপ্ট আছে বা যে জিনিসগুলো আমি জানি, এগুলোকে ছোট করে বুলেট আকারে নোট করে ফেলছি। এবং নোটটা খুবই বাইট সাইজ, খুব বেশি বড় না, যাতে করে আমি 5 মিনিটের মধ্যে এই নোটটাকে আবার ডাইজেস্ট করতে পারি। এই জিনিসটা কেন বলছি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই নোট বানাবো বা কোনো কিছু ডকুমেন্ট করব, আমাদের সবসময় একটা এমপ্যাথি নিয়ে নোট বানাতে হবে। কিরকম এমপ্যাথি আমি বলি, আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে এখন আমাদের যে পরিমাণ এনার্জি আছে, বয়স হওয়ার সাথে সাথে আমাদের এনার্জি লেভেল কমে যাবে। প্রথম কথা, আমাদের সময় কমে যাবে, আমাদের একসাথে আরো বেশি জিনিসপাতি ম্যানেজ করতে হবে। তার মানে এখন যে আমি নোটটা বানাচ্ছি, সেটা আমি চিন্তা করে বানাচ্ছি আমার নিজের 5 বছরের সেলফকে নিয়ে। এখন আমি যদি নিজের 5 বছরের আমাকে চিন্তা করি, তখন আমার সময় কম, এনার্জি কম। তার মানে নোট বানানোর সময় আমি চিন্তা করি নোটটা ছোট হইতে হবে, বাইট সাইজ হতে হবে, বুলেট ফরম্যাটে হইতে হবে, যাতে করে 5 বছর পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি এই কনসেপ্টটা আবার রিভিজিট করতে পারি, যাতে আমি বুঝে ফেলতে পারি। এই জন্য নোটগুলা বাইট সাইজ বানাতাম আমি, এবং যেটা আমাকে খুবই কাজে দিচ্ছে। এখন যদি কোনো একটা কনসেপ্ট আমার দরকার পড়ে, আমি ওটা 1 সেকেন্ডের মধ্যে রিট্রিভ করতে পারি। এটা হচ্ছে থেকে নোট বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেকেন্ড ব্রেনে। ওকে। এরপর হচ্ছে 2025 সালের দিকে আমার নোটের সংখ্যা দাঁড়ায় হচ্ছে যে কি 6000। বর্তমানে আমার নোটের সংখ্যা হচ্ছে যে কি 7000। এখন একটা জিনিস হচ্ছে যে কি আমাদের মধ্যে থাকে, যে জিনিসটা হচ্ছে যে কি, নোট বানালে আসলে লাভ কি, বা এটা করে কি হয়, এটা করতে তো অনেক ইফোর্ট লাগে। সো এটা বানালে লাভ কি, বা ইফোর্ট দিলে কি হয়, বা এটা সুবিধা অসুবিধা নিয়ে হয়তো অনেক কথা বলা যায়, এটা অনেক ডিবেট আছে। তবে আমি যেটা বলবো আমার পার্সপেক্টিভ থেকে, এটার অনেক বেনিফিট পাইছি। কিরকম বেনিফিট পাইছি আমি বলি। আমি হচ্ছে 2021 সালে পিএইচডি শুরু করি। পিএইচডির প্রথম 2 বছর, মানে 21, 2 বছর না, 2 বছর বেশি, 2.5 বছর, 21, 22 এবং 23-এর শেষ পর্যন্ত আমার পাবলিকেশন সংখ্যা ছিল মাত্র একটা কনফারেন্স পেপার। এবং আমার থেকে 3টা জার্নাল থাকবে, এবং 3 থেকে 4টা কনফারেন্স পেপার থাকবে। এরপর 2024 সালে আমি ইন্টার্নশিপ শুরু করি, যেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট। দেখতে পাচ্ছেন বরফের মধ্যে আমি একটা ছবি দিয়েছি। 24 সালে হচ্ছে যে কি, আমি ইন্টার্নশিপ করতাম, এবং পুরো বছর ইন্টার্নশিপ করছি। তখন আমি আমার পিএইচডি 2টা প্রজেক্টে কাজ করছি প্রফেসরের। এরপর আমি তখন আমার থিসিসের কাজ করছি। এবং 24 সালে আমি প্রায় 3টার মতো জার্নাল লিখছি, প্রায় 3 থেকে 4টার মতো, প্রায় 4টার মতো কনফারেন্স পেপার লিখছি। সো ইন টোটাল আমি প্রায় 8টার মতো ম্যানুস্ক্রিপ্ট লিখছি এই 3.5 ইয়ার্সে। এবং এর মধ্যেই আমি 1 বছর ফুল টাইম ইন্টার্নশিপ করছি। সো বুঝতেই পারছেন, এই সময়টায় আমি 24 সালে বলা যায় আমি হাইলি প্রোডাক্টিভ ছিলাম। এবং এত কিছু কিভাবে অ্যাচিভ করছি, যদি ইন শর্ট বলতে হয়, আমি বলবো আমি একেবারে ব্রিলিয়েন্ট মানুষ না, আমি অ্যাভারেজ স্টুডেন্ট। আমি বলবো না আমি খারাপ স্টুডেন্ট, আমি আসলে অ্যাভারেজ স্টুডেন্ট। এবং এখানে একটা জিনিস আমাকে হেল্প করছে, সেটা হচ্ছে আমি একটু আগে যে দেখালাম যে আমি প্রচুর নোট নিছি, এই নোটগুলো আসলে ম্যাক্সিমাম নোটে আমার রিসার্চ রিলেটেড ছিল। এবং আমি ইউটিউবে ভিডিও বানাতাম, এই ভিডিও রিলেটেড নোট ছিল বা সেকেন্ড ব্রেন রিলেটেড নোট ছিল। এবং এই পুরাটা সময় ধরে আমি যতগুলো পেপার পড়ছি, সবগুলো পেপার আমি অ্যানোটেট করে সুন্দর করে নোট ডাউন করে রাখছি। যতগুলো প্রজেক্টে কাজ করছি, প্রত্যেকটা প্রজেক্ট আমি পাই টু পাই ডকুমেন্ট করছি, এবারে ছোট ছোট নোট আকারে। যতগুলো মিটিং এর প্রেজেন্টেশন ছিল, সবগুলো আমার স্লাইড ছিল।
এতে করে আমার 2024 সালে আউটপুট জেনারেট করতে খুব বেশি সময় লাগেনি, আমি খুব তাড়াতাড়ি পেপার লিখতে পারছি। দেখা গেছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই একটা পেপারের ম্যানুস্ক্রিপ্ট রেডি করে ফেলতে পারছি। ইভেন আমি আমার পিএইচডির কম্প্রিহেন্সিভ এক্সামের রিপোর্ট 1 সপ্তাহে লিখছি। ফাইনাল ফাইনাল যে রিপোর্টটা ছিল, মানে থিসিস ডিফেন্স, 2 সপ্তাহে লিখছি। এবং কম সময়ে এরকম একটা কাজ লিখতে গেলে যে সমস্যাটা হয় আমাদের, সেটা হচ্ছে আমরা খুব বেশি রেফারেন্স পাই না। কিন্তু আমি আমার থিসিসের প্রায় 100+ রেফারেন্স ইউজ করছি, এবং এই রেফারেন্স গুলো কখনোই আমি যখন লিখছি তখন কালেক্ট করিনি। গত 2-3 বছর ধরে যত কিছু পড়াশোনা করেছি, সবগুলা পড়াশোনা বা নোটের মধ্যে রেফারেন্স গুলা ছিল, আমি জাস্ট ওগুলাকে কম্পাইল করে আমার থিসিসের মধ্যে হচ্ছে যে কি আম, সাজিয়ে লিখছি আর কি, এটাই। সো বেসিক্যালি আমি বলবো এই সেকেন্ড ব্রেন বা নোট টেকিং আমাকে ইমেন্সলি হেল্প করছে। নট ইভেন দ্যাট, আমি ওই সময় এপ্রিতে হচ্ছে যে কি যখন ইন্টার্নশিপ করি, তখন একটা ক্রিটিক্যাল গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করি। মনে হয় $5 মিলিয়ন ডিওই ফান্ডেড প্রজেক্ট। এবং ওখানে আমার পারফরমেন্সের জন্য আমি হচ্ছে 2024 পারফরমেন্স রিকগনিশন অ্যাওয়ার্ড পাই ওই প্রজেক্টে আমার পারফরমেন্সের জন্য। এবং এই সবকিছু হচ্ছে যে কি কাইন্ড অফ ক্রেডিট গোস টু মাই সেকেন্ড ব্রেন সিস্টেম এন্ড নোট টেকিং সিস্টেম। আচ্ছা, এখন এটা নিয়ে অনেক কিছুই বলে ফেলছি। আম, আমি হচ্ছে যে কি এখন একটা ডেমো দেখাবো। ডেমো দেখানোর আগে আমি একটু দেখে আসি কার কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, একজন কোশ্চেন করেছে, খুবই সুন্দর কোশ্চেন। নোশন এবং অবসিডিয়ানের মধ্যে একজন বললো ডিফারেন্সটা কি। অনেকগুলো ডিফারেন্স আছে, তার মধ্যে আমি তাহলে ছোট করে বলি। পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট বা সেকেন্ড ব্রেন যখন আমরা বিল্ড আপ করবো, আমাদেরকে কিছু জিনিস কনসিডার করতে হয়। সেই কনসিডারেশনটা হচ্ছে, কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়েছে, সরি। আচ্ছা, সো কনসিডারেশন হচ্ছে আমাদেরকে ভাবতে হবে আমার নোট টেকিং সিস্টেমটা ফিউচার প্রুফ কিনা। আচ্ছা, ফিউচার প্রুফ জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করি। আমরা যখন আগে নোট নিতাম, এভাবে চিন্তা করে দেখেন, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নোট নিতাম, তারপর হচ্ছে আমরা গুগল ডকে নোট নিতাম, তারপর হচ্ছে যে কি আমরা হচ্ছে যে কি ফোল্ডারের মধ্যে একটা টেক্সট ফাইল নোট নিতাম। এখন এভাবে চিন্তা করেন, পৃথিবীতে কোনো বড় কোম্পানি বেশি দিন হচ্ছে যে কি টিকে না, সবারই আলটিমেটলি উত্থান হয় পতন হয়। সফটওয়্যারের উত্থান পতন আছে, তাই না? এখন আপনি এমন একটা সফটওয়্যারের মধ্যে নোট নিলেন, যে নোটটা আপনার হচ্ছে যে কি সফটওয়্যারটা যখন ইয়ে হয়ে গেল, ফেজ আউট হয়ে গেল, অথবা হ্যাকাররা হ্যাক করে ফেললো, আপনার নোটগুলো হচ্ছে যে কি আপনি আর অ্যাক্সেস করতে পারলেন না, তাই না? অথবা এভাবে চিন্তা করেন, আপনার নোটগুলো কোনো একটা পার্টিকুলার সার্ভারে হচ্ছে যে কি স্টোর আছে, সার্ভার থেকে ডিলিট হয়ে গেল, অথবা ওদের কোম্পানি শাটডাউন হয়ে গেল, তখন আপনি আপনার নোটটা অ্যাক্সেস করতে পারছেন না। তার মানে আপনাকে ভাবতে হবে, আপনি এতদিন ধরে ইফোর্ট দিয়ে যে নোট বানালেন, এই নোটগুলোর তো আসলে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল, এবং আপনি নোটটা অ্যাক্সেস করতে পারছেন না। তার মানে আপনার নোট টেকিং সিস্টেমটা ফিউচার প্রুফ না। এটা হচ্ছে আমার ফার্স্ট কনসার্ন। এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে। ফিউচার প্রুফ নোট টেকিং মানে কি? ফিউচার প্রুফ নোট টেকিং মানে হচ্ছে ইরেসপেক্টিভ অফ আমার কোন একটা সফটওয়্যার থাকুক বা না থাকুক, আমার নোটগুলো আমি সবসময় অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে ফিউচার প্রুফ নোট টেকিং সিস্টেম। এবং আপনি যদি বলেন অবসিডিয়ান এবং নোশনের মধ্যে কোনটা ফিউচার প্রুফ, আমি বলবো অবসিডিয়ান হচ্ছে দেখি ফিউচার প্রুফ। কারণ অবসিডিয়ান সবকিছু নোট টেক্সট ফাইল আকারে সেভ করে রাখে, ইরেসপেক্টিভ অফ অবসিডিয়ান সফটওয়্যারটা থাকুক আর না থাকুক, আপনি সারা জীবন কম্পিউটারের মধ্যে ক্লিক করে টেক্সট ফাইল ওপেন করতে পারবেন। কিন্তু নোশন তার সবকিছু ডেটা তাদের সার্ভারে রাখে। ওকে, সার্ভারে রাখার কারণে আরো কিছু সমস্যা এখানে আছে। সেখানে হচ্ছে যে আপনার অ্যাক্সেসিবিলিটির একটা ব্যাপার স্যাপার আছে, আপনি অফলাইনে সবসময় অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, এখানে হয়তো ক্যাশ রাখে। আর সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার আছে, অনেকে আমরা সিকিউর প্রজেক্টে কাজ করি, আমরা চাই না আমার ডেটাটা অন্য আরেকজনের কাছে থাকুক। যেমন এখন যেটা হয়, এআই আসাতে আমার ডেটা হচ্ছে যে কি আমার ডেটা লক করে আমার কাছেই বিক্রি করে, এরকম সব কোম্পানি করতেছে। সো আপনি এত কষ্ট করে নোট নিলেন, আপনাকে বলবে এই নোটগুলা অ্যাক্সেস করার জন্য বা সার্চ করার জন্য আপনাকে একটা সাবস্ক্রিপশন কিনতে হবে। সো তার মানে আপনার ডেটা দিয়ে, আপনার ইনফরমেশন দিয়ে আপনাকে লক করে ফেললো। আমি একটা সুন্দর এক্সাম্পল দেই। আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমার অফিসে একটা প্রেজেন্টেশন দিই, তখন আমার এক কলিগ একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিল। সে বলল, যখন ইভাননোট মার্কেটে আসে, আমরা ইভাননোট সম্পর্কেও জানি, ইভাননোট একটা নোট টেকিং সফটওয়্যার। তখন হচ্ছে যে কি
মানুষজন প্রচুর ইভাননোট ইউজ করা শুরু করে। তো একটা পর্যায়ে দেখা গিয়েছে যে ইভাননোট তাদের সাবস্ক্রিপশন মডেল চেঞ্জ করে ফেলে, সব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নিয়ে যায়। তখন অনেক মানুষ বিপদে পড়ে যায়। কারণ হচ্ছে অলরেডি তাদের ওখানে 4 থেকে 5 হাজার নোট ছিল, তারা চাচ্ছিল না একটা পেইড সিস্টেমের মধ্যে যেতে। তো ইভাননোট এর লক করে ফেলে মানুষজনকে কাইন্ড অফ জোর করে হচ্ছে যে কি সাবস্ক্রিপশন কিনতে বাধ্য করে। এবং যখন এক্সপোর্টের সিস্টেমটা না থাকে তখন 2-3 হাজার নোট এক্সপোর্টও করা যায় না, কাইন্ড অফ প্রপ্রাইটারি ফরম্যাটের মধ্যে লক করে ফেলে। সো আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনার নোটগুলা ফ্রি, মানে এরকম প্রপ্রাইটারি লক করে ফেলতেছে কিনা কেউ, আপনাকে আপনার নোটগুলা ফিউচার প্রুফ কিনা, সিকিউর কিনা, আপনার নোটগুলো আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারেন কিনা। মানে আপনার জিনিস আপনার কন্ট্রোলে থাকা লাগবে, সহজ কথা হচ্ছে এটা। নৌশাদ এবং অবসিডিয়ানের মধ্যে কম্পেয়ার করতে বললে আমি একটা জিনিসই বলি, এই সব ক্ষেত্রে অবসিডিয়ান এগিয়ে থাকবে। অবসিডিয়ান হচ্ছে যে কি আপনার সব নোট লোকালি থাকবে, আপনার নোট আপনার কন্ট্রোলে থাকবে, আপনি ইচ্ছা মতো সিঙ্ক করতে পারবেন, আপনি ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবেন, এটা ফ্রি। সবচেয়ে বড় কথা, এটা ফ্রি। এটা ইউজ করতে আপনার টাকা লাগবে না কোনো। এবং অবসিডিয়ান আপনার নোটে কি আছে কিছু আছে কোনো কিছু ট্র্যাক করে না। অবসিডিয়ানের সিইও জানে না কতজন মানুষ পৃথিবীতে অবসিডিয়ান ইউজ করে। এবং আপনি যদি বড় বড় রুই কাতলা দেখেন ওয়ার্ল্ডে, যেমন ধরেন অ্যান্ড্রেস কার্পাতি, এরা সবাই হচ্ছে যে কি নোট টেকিং এর জন্য অবসিডিয়ানকে রিকমেন্ড করে, একই কারণে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি। এবং আমি আসলে আর এটাকে লম্বা না করে আমি ডেমোতে চলে যাই, আশা করি আপনারা আরো মজা পাবেন সেক্ষেত্রে। ওকে, আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার দেই। আচ্ছা, আপনারা কোশ্চেন করতে থাকেন, আমি হচ্ছে যে কি আমি হচ্ছে যে কি রিপ্লাই দিব মাঝে মাঝে এরকম। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? লেট মি ট্রাই अगेन। জি দাদা, দেখা যাচ্ছে। ওকে, আমি আসলে শিওর না আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। জি দাদা, দেখা যাচ্ছে দাদা। এখন বন্ধ ওকে, ওকে, হয়ে গেছে আবার। ওকে, লেট মি ট্রাই अगेन। ওকে দাদা। স্ক্রিন ওয়ান। হুম, আশা করি দেখা যাচ্ছে, তাই না? জি। ওকে, আমার ব্রাউজার উইন্ডোতে দেখা যাচ্ছে, রাইট? জি দাদা, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা তাহলে শুরুতে সার্চ দিব অবসিডিয়ান এমডিতে, লিখে গুগলে সার্চ দিব, দিলে এরকম একটা পেজ আসবে যেটা হচ্ছে অবসিডিয়ান এমডি। তো আমরা হচ্ছে যে কি আমি যেহেতু ডেমো দেখাবো আমি একবারে শুরু থেকে শুরু করছি। আমরা প্রথমে অবসিডিয়ান এমডিতে গিয়ে অবসিডিয়ান সফটওয়্যারটা উইন্ডোজে ডাউনলোড করব, ঠিক আছে? ওকে, ডাউনলোড করার পরে আমি যখন ওপেন করব আমার হচ্ছে যে কি এরকম একটা উইন্ডো আসবে যেটা আমি এখন দেখাচ্ছি, ম্যানেজ ভল্ট। সো এরকম একটা উইন্ডো আসবে আমি যখনই আমার অবসিডিয়ান সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করব। এরপর এরকম যখন উইন্ডোটা আসবে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে এখানে একটা জিনিস আছে, ক্রিয়েট নিউ ভল্ট, ওপেন ফোল্ডার অ্যাজ ভল্ট, ওপেন ভল্ট ফ্রম অবসিডিয়ান সিঙ্ক। তো খুবই হাস্যকর একটা ব্যাপার আমি বলি। একজনের সাথে আমার হচ্ছে যে একটা পডকাস্ট হয়েছিল, উনি একবার বললো উনি শুরুতে যখন অবসিডিয়ান শুরু করে ইনস্টল করার পর যখন এই ভল্ট নামটা দেখে উনি একটু ভয় পেয়ে যায় যে ভল্ট মানে তো হচ্ছে গোপন কিছু। সো এটা আবার মানে কি, যেটার মধ্যে হয়তো অনেক স্বর্ণ অলংকার থাকে। এই নামটা দেখার পরে উনি অবসিডিয়ান আর মানে ওপেনই করেনি। তো পরে যখন উনি হচ্ছে জিনিসটা ওপেন করলো তখন উনি বুঝতে পারছে যে অবসিডিয়ান সফটওয়্যারটা আসলে অ্যামেজিং। ভল্ট মানে হচ্ছে আমাদের নলেজের ভল্ট, এটা হচ্ছে একটা ফোল্ডার। তো আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে, যে ফোল্ডারের মধ্যে আমার সব নোটগুলা থাকবে। সো ফোল্ডারের নামটা দিলাম আমি থিঙ্কিং সিস্টেম, এই নামটা কাইন্ড অফ আমার পছন্দের। এরপর আমি ফোল্ডারটা একটা লোকেশন সিলেক্ট করে দিব। লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কেন বলি, আমরা যখন নোট টেকিং সিস্টেমগুলো ইউজ করি আমরা চাই আমাদের নোটগুলা মাল্টিপল কম্পিউটার থেকে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না? এজন্য আমাদেরকে আমাদের এই নোটটা বা লোকেশনটা সিলেক্ট করতে হবে গুগল ড্রাইভ অথবা ওয়ান ড্রাইভের একটা ফোল্ডার, যাতে করে আরেকটা কম্পিউটারে আমি এই ভল্টটা ওপেন করতে পারি। এতে করে আমার সিনক্রোনাইজেশনটা অটোমেটিক হয়ে যাবে, আমাদের সিনক্রোনাইজেশনের জন্য আমাকে পে করতে হবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ঠিক আছে? এই জন্য আমি সিলেক্ট করব আমার লোকেশনে কম্পিউটারের ওয়ান ড্রাইভের একটা ফোল্ডার, ঠিক আছে? ওকে, তাহলে আমি যাই, আমার হচ্ছে একটা ফোল্ডার আমি অলরেডি সিলেক্ট করে রাখছি যেটা হচ্ছে আজকের এই যে ওয়ার্কশপটা হচ্ছে
এটার ফোল্ডারে আমি এটা সিলেক্ট করে রাখি যাতে করে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি। এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ান ড্রাইভের মধ্যেই আছে। ওকে, ওয়ান ড্রাইভের মধ্যে থাকাতে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আমি এটা চাইলে অন্য একটা কম্পিউটারের এই ফোল্ডারটা দিয়ে আমি এই ভল্টটা অ্যাক্সেস করতে পারবো। এরপর আমি ক্রিয়েট দিব। ওকে, ক্রিয়েট দেওয়ার পর যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি, জাস্ট একটা সিম্পল সফটওয়্যার ইউআই আসছে। যে ইউআইটার মধ্যে আমি হচ্ছে লেফট সাইডে একটা পেন দেখতে পাচ্ছি। আম, এটা হচ্ছে যে কি ফাইল ব্রাউজার। এখানে একটা নোট দেখতে পাচ্ছি, যে নোটটাকে বলে ওয়েলকাম নোট। দিস ইজ ইউর নিউ ভল্ট, মেক এ নোট অফ সামথিং, ক্রিয়েট এ লিঙ্ক। দেখেন ক্রিয়েট এ লিঙ্ক, একটা লিঙ্ক ক্রিয়েট করে ফেলছে ওয়েলকাম নোটের সাথে, তাই না? আমি যখন এটা ক্লিক করছি তখন সে একটা নোট ক্রিয়েট করে ফেলছে, রাইট? এরপর তার মানে এই ওয়েলকাম নোটের সাথে ক্রিয়েট এ লিঙ্ক একটা লিঙ্ক হয়ে গেছে, এটা হচ্ছে গ্রাফ ভিউ বলে। তো আমি যেটা দিয়ে শুরু করি নর্মালি নোট টেকিং, আমি যে এক্সাম্পলটা দিয়ে আমি শুরু করি সেটা হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং অথবা বোরিং যেটাই বলেন একটা টপিক দিয়ে শুরু করি, এবং একটা কমন টপিক দিয়ে শুরু করি। টপিকটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট টপিকটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে একটা ফানি কারণ আমি বলবো। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি, মোস্টলি সার্কিট নিয়ে ডিল করি। এবং হচ্ছে জাবির ভাই আমার সাথে যে ইনফরমেশন শেয়ার করছে, এখানে কাইন্ড অফ সব ডোমেইনের লোক আছে, সায়েন্স আর্টস কমার্স সব ডোমেইনের লোক আছে। কিন্তু সবার মধ্যে একটা জিনিস কমন, সবাই ইনভেস্টমেন্ট নিয়ে একটু ইন্টারেস্টেড। ইনভেস্টমেন্ট জিনিসটা সবাই শিখতে চায়, এটা ইউটিলাইজ করতে চায়। তো আমার কাছে মনে হলো হোয়াই নট নোট টেকিং মাধ্যমে ইনভেস্টমেন্ট জিনিসটা শিখি। ওকে, সো একটা কনসেপ্ট আছে যে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, এই জন্য আমি কি করলাম, একটা নতুন নোট ক্রিয়েট করলাম। কিভাবে করলাম আমি আবার দেখাচ্ছি। আমি হচ্ছে এই প্যানের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে নিউ নোট দিলাম। দেওয়ার পরে আমার একটা নতুন নোট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন। সেটার নাম দিলাম ইনভেস্টমেন্ট। ওকে, দেখেন আমি যখন নোটটা ক্রিয়েট করলাম এখানেও গ্রাফ ভিউতে একটা নোট ক্রিয়েট হয়েছে ইনভেস্টমেন্ট। এখন আমি একটা নোট বানাবো, সিম্পল নোট। ইনভেস্টমেন্ট, আমাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার প্রসেস হচ্ছে যে কি, যে বাই গুড কোম্পানি। ওকে ফাইন। এখন তার মানে আমি যদি বড় ভালো কোম্পানি কিনি বা ভালো কোম্পানিতে ইনভেস্ট করি তাহলে হয়তো আমার ইনভেস্টমেন্টটা ভালো একটা পর্যায়ে যাবে। এই জিনিসটাকে একটু ফানিলি বলা যায়, সেটা হচ্ছে যে কি, এই আপনারা কিছুদিন পর পর ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন যে রাতারাতি কিভাবে বড়লোক হবেন বা সোশ্যাল অনলাইনে কিভাবে ইনকাম করে কোটিপতি হয়ে যাবেন। তার মানে খুব ফাস্ট বড়লোক হওয়া স্কিমটা খুব ভালো চলে মার্কেটে। তো আমি এই স্কিমটাকে বলি স্লোলি বড়লোক হওয়ার স্কিম আর কি। ইনভেস্টমেন্ট মানে আপনি আস্তে আস্তে বড়লোক হবেন আর কি। এখন ভালো কোম্পানি কিনতে হবে। এখন আমি কিভাবে ভালো কোম্পানি কিনবো, এটা একটা কোশ্চেন আছে তাই না আমার মধ্যে। এই কোশ্চেনটা যেহেতু আমার মধ্যে আছে, আমি এটা নিয়ে চাচ্ছি একটু রিসার্চ করতে। এখন রিসার্চ করার জন্য আমি আরেকটা নোট ক্রিয়েট করব। আহ, আহ, দাদা, আপনি হুম, একটা রিকোয়েস্ট করতেছি, আমি হচ্ছে সবাইকে মিউট করে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি আমাকে আনমিউট রিকোয়েস্টটা দেন, হ্যাঁ? ওকে শিওর। জি, আপনি একটু কাইন্ডলি আমাকে একটু আনমিউট রিকোয়েস্ট দেন। বা আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট দিলাম দা। ওকে ফাইন। ওকে, জি দা। আমার কথা শোনা আছে রাইট? রাইট, জি দা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি আমার আবার স্ক্রিনে যাই। সো একটু আগে আমি কথা বলছিলাম ইনভেস্টমেন্ট নিয়ে, যে হাউ টু বাই গুড কোম্পানি। আমি নোটটার নাম দিলাম হাউ টু বাই গুড কোম্পানি। আচ্ছা, এখন ভালো কোম্পানি কেনার প্রসেসটা কি সেটা হচ্ছে দেখি, বাই স্টক। তার মানে আমাকে স্টক কিনতে হবে, স্টক কিনলে আমি ভালো কোম্পানি কিনতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি দুইটা নোট বানিয়েছি, একটা হচ্ছে দেখি ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে হাউ টু বাই গুড কোম্পানি, তাই না? গ্রাফ ভিউতে আমি দেখতে পাচ্ছি এই নোটগুলো ডিসক্রিট ভাবে আছে। এখন আমি যদি ইনভেস্টমেন্টের সাথে এই হাউ টু বাই গুড কোম্পানির একটা কানেকশন ক্রিয়েট করতে চাই, কিভাবে করব? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, স্কোয়ার ব্র্যাকেট আছে না, বা যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটাকে দুইবার প্রেস করতে হবে। দেখেন আমি যখন স্কোয়ার ব্র্যাকেটটা দুইবার প্রেস করলাম তখন এখানে আমার সুন্দর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যতগুলা নোট এই ভল্টের মধ্যে আছে সবগুলা নোট কাইন্ড অফ এখানে সাজেশনে দেখাচ্ছে। So আমি এখানে লিখবো হাউ টু বাই গুড কোম্পানি। যখন আমি হাউ লিখলাম, হাউ ওয়ার্ডটা যেসব নোটের মধ্যে আছে ওগুলা ফিল্টার আউট হয়ে গেছে, যেহেতু একটা নোটের মধ্যে আছে তার মানে আমি একটা নোট দেখতে পাচ্ছি। দেখেন আমি ইনভেস্টমেন্টের সাথে হাউ টু বাই গুড কোম্পানির একটা লিঙ্ক ক্রিয়েট করে ফেললাম, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই লিঙ্কটা আমি ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এখন আমি এখান থেকে নেভিগেট করতে পারবো হাউ টু বাই গুড কোম্পানি। ওকে ফাইন। এখন আমি তো দেখালাম কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়।
এটা হচ্ছে ফার্স্ট ওয়ে অফ ক্রিয়েটিং লিঙ্ক। লিঙ্ক ক্রিয়েট করা আরো একটা সহজ ওয়ে হচ্ছে, আমি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে সিলেক্ট করব, যে এটা নিয়ে বা ওয়ার্ড বা আমি ফুল ওয়ার্ড সেন্টেন্সকে সিলেক্ট করব। যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, এখন আমার মনের মধ্যে কোশ্চেন আসছে যে স্টক জিনিসটা কি। ইভেন আমি আমার এক কমার্সে পড়া এক ফ্রেন্ডকে একবার জিজ্ঞেস করছিলাম, তখন আমি স্টক জিনিসটা কি এটা বুঝতাম না, কারণ স্টক জিনিসটা আমার কাছে মনে হতো একটা ভেগ একটা কনসেপ্ট। তো ওকে আমি স্টক জিনিসটা জিজ্ঞেস করছিলাম। ওই সময় স্টক জিনিসটা ও বোঝানোর পর আমি বুঝতে পারিনি, কারণ ও আমাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বুঝাইছিল। তখন আমি স্টক জিনিসটা বুঝতে পারিনি। তো এটা নিয়ে আমি চাচ্ছি একটু পড়াশোনা করে বুঝতে যে স্টক জিনিসটা কি। এজন্য এটাকে আমি সিলেক্ট করে স্কোয়ার ব্র্যাকেটকে দুইবার প্রেস করলাম। দেখেন, দুইবার প্রেস করার পরে একটা জিনিস দেখছেন, হাউ টু বাই গুড কোম্পানির সাথে স্টকের একটা অটোমেটিক কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, এই যে কানেকশনটা ক্রিয়েট হয়েছে, এই কানেকশনটা মাত্র ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু একটু ঝাপসা দেখাচ্ছে, অন্যগুলোর মতো একটু উজ্জ্বল না। কারণ হচ্ছে এই মাত্র কানেকশনটা ক্রিয়েট করছি, আমি কিন্তু কোনো নোট ক্রিয়েট করিনি। এখন আমি যদি প্রেস এই কানেকশন, সরি, আমি যদি এই কানেকশনটার উপর প্রেস করি, তাহলে দুইটা জিনিস হলো। সেটা হচ্ছে আমার এই কানেকশনটার নোটটা আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট হয়ে গেছে। এরপর এই কানেকশনটা এখানে একটু উজ্জ্বল হয়ে গেছে, তার মানে নোটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি স্টক জিনিসটাকে লিখলাম এ পিস অফ ওনারশিপ ইন এ কোম্পানি। সো বেসিক্যালি স্টক মানে হচ্ছে কোন একটা কোম্পানির একটা পিস অফ ওনারশিপ। এই জিনিসটাকে যদি আমি এভাবে বলি, ধরেন আপনার কাছে একটা বড় কেক আছে, ঠিক আছে? পুরা কেকটা মানে হচ্ছে যে কি একটা কোম্পানি। এখন আমরা তো পুরা কেকটা একবারে খেয়ে ফেললাম, এটাকে আমরা স্লাইস করি, তাই না? বার্থডে কেক স্লাইস করি, স্লাইস করার পরে একটা পোর্শন আমরা খাই। তার মানে পুরা কেকটা যদি একটা কোম্পানি হয়, স্লাইসটা হচ্ছে একটা স্টক। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। এর থেকে বেশি কিছু না। এই জিনিসটা আমি এখানে লিখে রাখতে পারি, এ স্লাইস অফ এ কেক, যাতে আমার অ্যানালজি দিয়ে জিনিসটা বুঝতে সুবিধা হয়, তাই না? এখন এই জিনিসটাকে চাইলে আমি আরেকটু সুন্দর করে লিখতে পারি, বুলেট ফরম্যাটে লিখতে পারি, বুলেট আকারে। সেম, সরি। তার মানে আমি এখান থেকে শিখলাম যে আসলে স্টক জিনিসটা কি, পিস অফ ওনারশিপ ইন এ কোম্পানি। এভাবে করে আমি ছোট ছোট নোট ক্রিয়েট করে কানেকশন বিল্ড আপ করতেছি। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু আমি এখানে ডেমো দেখাচ্ছি, নোটগুলো খুবই ছোট ছোট করতেছি যাতে করে করতে আমার বেশি সময় না লাগে, এবং ওই নোটগুলো যাতে আমি যেই জিনিসটা শিখতে যাচ্ছি আমার এসেন্সটা বিল্ড আপ করে। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আরেকটা জিনিস আমি দেখাবো। আমি যখন একটু আগে একজন কোশ্চেন করেছিল নোশান এবং হচ্ছে অবসিডিয়ানের মধ্যে পার্থক্যটা কি, কেন আমি অবসিডিয়ানে এরকম নোট ক্রিয়েট করব, এই প্রশ্নের উত্তরটা আমি হচ্ছে এখন দিচ্ছি। এই যে নোটটা আমি ক্রিয়েট করলাম, এই নোটটার উপর যদি আমি রাইট ক্লিক করি, তারপর শো ইন সিস্টেম এক্সপ্লোরার, তার মানে এখানে যাই, তখন আমি দেখতে পারবো এই ফোল্ডারটা আমি যখন ওপেন করব যে আমি যতগুলা নোট ক্রিয়েট করছি, দেখেন সবগুলা নোট হচ্ছে মার্কডাউন ফরম্যাট। দেখতে পাচ্ছেন? এই মার্কডাউন ফরম্যাটটা হচ্ছে যে কি কাইন্ড অফ একটা টেক্সট ফাইল। এবং এই টেক্সট ফাইলটা আমি আমার কম্পিউটারে যে উইন্ডোজের নোটপ্যাড আছে এটা দিয়ে ওপেন করতে পারবো। ওপেন করলে দেখেন ওই নোটের মধ্যে যেসব কন্টেন্ট ছিল সবগুলা কন্টেন্টই কিন্তু এখানে চলে আসছে, দেখেন টেক্সট ফাইল আকারে। তার মানে আমি যে নোটগুলো ক্রিয়েট করতেছি অবসিডিয়ানের মধ্যে, প্রত্যেকটা নোট অবসিডিয়ান সফটওয়্যার ছাড়াও আমি কম্পিউটারের ডিফল্ট যেই টেক্সট নোটপ্যাড আছে এটা দিয়েও অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে অবসিডিয়ান সফটওয়্যারটা থাকুক আর না থাকুক, আমার নলেজ সবসময় আমার কন্ট্রোলে থাকবে, আমার নলেজ আমার হাতে। আমি কিভাবে স্টোর করব, সিঙ্ক করব, কিভাবে এটাকে সেভ মানে আর্কাইভ করে রাখবো, পুরা কন্ট্রোলটা আমার হাতে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এই জিনিসটা আমি ওয়ান ড্রাইভ দিয়েই হচ্ছে সিঙ্ক করতেছি, দেখেন প্রত্যেকটা নোট সিঙ্ক হয়ে যাচ্ছে। আরেকটা কম্পিউটারে যদি আমি এই ফোল্ডারটা ওপেন করে দিই অবসিডিয়ান সফটওয়্যারে ঢুকে, যেমন ধরেন কিভাবে করব, ম্যানেজ ভল্টে গিয়ে আমি হচ্ছে যে কি ওপেন ফোল্ডারে যে ভল্ট এই অপশনটা গিয়ে আরেকটা কম্পিউটার থেকে যখন ওপেন করে দিব, তখন এই কম্পিউটারে আমি যা যা নোট করছি ওই কম্পিউটারে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। তার মানে জিনিসটা ফ্রি, আমার ডেটা আমার কন্ট্রোলে, এটা ফিউচার প্রুফ। তারপর হচ্ছে যে কি আমি সহজে সিঙ্ক করতে পারতেছি, মানে আমি জিনিসগুলোর সাথে কানেক্ট করতে পারতেছি, আমি কানেকশন গুলো দেখতে পারতেছি, ভিজুয়ালাইজ করতে পারতেছি। এবং আমাকে জিনিসটা যে চিন্তা করার প্রসেসটাকে ইজি করে দিচ্ছে। নোট টেকিং জিনিসটা এখানে খুবই সহজ। আমি দেখালাম কানেকশন দুই রকম ভাবে করা যায়। সেটা হচ্ছে ডাবল স্কয়ার ব্র্যাকেট দিয়ে, আবার কোন একটা ওয়ার্ডের উপর বা লাইনের উপর সিলেক্ট করে হচ্ছে যে কি
আমি ডাবল স্কয়ার ব্র্যাকেট দিলেও সেখানে একটা কানেকশন বা নোট ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখেন, জিনিসগুলো খুবই ইজি এবং ফ্রিকশনলেস, এবং টেক্সট ফাইল হওয়ার কারণে জিনিসগুলো ডিল করা খুব ইজি সফটওয়্যার বা কম্পিউটারের জন্য। এবং এইরকম সুবিধা বা এইরকম ইউনিক ফিচার পৃথিবীতে আর অন্য কোনো সফটওয়্যার বা টুলের মধ্যে নেই। যে কারণে আমি আসলে এই সেশনটাতে সেকেন্ড ব্রেন বানানোর জন্য নোশন ইউজ না করে অবসিডিয়ান দিয়ে দেখাচ্ছি। ইটস নট লাইক যে আমি নোশন পছন্দ করি না, আমিও নোশন পছন্দ করি এবং নোশন আমিও ইউজ করি, বাট নট ফর সেকেন্ড ব্রেন। আমি নোশন ইউজ করি যখন আমি কোলাবোরেট করা লাগবে অনেকগুলা টিমের সাথে বা টিম এনভায়রনমেন্টে, তখন আমি নোশন ইউজ করি, কারণ ওই ফিচারটা নোশন স্ট্রং। বাট পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট শিখার প্রসেস বা নোট টেকিং এর প্রসেসের জন্য আমি বলবো না নোশন হচ্ছে স্ট্রং সফটওয়্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমি হচ্ছে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যখন নোট ক্রিয়েট করি, নোটগুলো তো প্লেন টেক্সটেই করি, কিন্তু আমি চাইলে নোটগুলোকে আর একটু সুন্দরভাবেও করতে পারি। ঠিক আছে, এখন তার আগে আমি মনে হয় আরো দুই একটা নোট ক্রিয়েট করি। যে এখন আমি স্টক নিয়ে বুঝলাম যে স্টক হচ্ছে ওনারশিপ, এখন আমি স্টক কিভাবে কিনবো, তাই না? এখন স্টক কিনতে হলে তো আমাকে বুঝতে হবে কোম্পানি, বা কোম্পানি হচ্ছে যে কি কিভাবে ভালো কোম্পানি সিলেক্ট করে, অনেকগুলো এরকম অপশন থাকতে পারে। যেমন আমি কোশ্চেন রাখতে পারি, হাউ টু সিলেক্ট গুড কোম্পানি, এটা একটা কোশ্চেন আমার মধ্যে আছে। আর একটা কোশ্চেন আছে, ওকে ফাইন, আমি গুড কোম্পানি সিলেক্ট করলাম, আমি কিভাবে বুঝবো হাউ টু জাজ স্টক প্রাইস, যে কোনো একটা পার্টিকুলার স্টক, যেমন ধরেন আমি যদি এখন গুগলে যাই, এনভিডিয়া স্টক লিখে সার্চ দিই, তখন আপনি দেখতে পাবেন এনভিডিয়া স্টকের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে যে কি $187। এখন এই যে $187 এই প্রাইসটা আসলে কিভাবে ডিফাইন হয়, এরকম অনেকগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে আছে, তাই না? এগুলো নিয়ে আমি চাচ্ছি নোট বানাতে। এখন প্রথমে তো হচ্ছে যে কি ভালো কোম্পানি সিলেক্ট করার অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। সেকেন্ড হচ্ছে স্টক, ভালো স্টক কিভাবে বা স্টকের প্রাইস কিভাবে ডিসাইড করে, এগুলো নিয়ে ধরেন আমি পড়াশোনা করলাম। এরকম করে আমি অনেকগুলো ছোট ছোট নোট বানালাম। ঠিক আছে, এখন নোটগুলো যখন বানালাম সবগুলো নোট কিন্তু ডিসক্রিট ওয়েতে আছে। এখন আমি এই জিনিসগুলোকে চাচ্ছি একটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে, যাতে এই জিনিসটা আমি খুব সহজে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। কারণ আপনি দেখেন, যখনই আমি অবসিডিয়ান সফটওয়্যারটা ওপেন করি, তখন এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ আসে, আমার এখানে হাজার হাজার নোট থাকতে পারে, কিন্তু কিভাবে আমি পার্টিকুলার নোট নেভিগেট করব, এই জিনিসটা হচ্ছে যে কি কোনো একটা নোট টেকিং সফটওয়্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এখন এই নেভিগেশন করার আগে আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অর্গানাইজেশন নিয়ে কথা বলতে চাই। আমাদের একটা অভ্যাস আছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করি অনেক ফোল্ডার করতে পছন্দ করি, এবং ফোল্ডার নিয়ে বলতে গেলে আমি বলবো ফোল্ডার কাইন্ড অফ আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমায় দেয়। আমি যখন কম্পিউটারে ফোল্ডার পর ফোল্ডার ক্রিয়েট করি, আমরা ফোল্ডার থেকে জিনিসপাতি খুঁজে পাই না। আর ফোল্ডার হচ্ছে যে কি সবচেয়ে নিমক হারাম একটা ব্যাপার, যেটাকে বলবো ফোল্ডারের মধ্যে জিনিসপাতি হারাই যায়। আমার অনেক নোট হারাই গেছে আমি যখন এরকম নোটিং সফটওয়্যার ইউজ করতাম না এর আগে। তো এই জন্য আমরা চাইলেই এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, অবশ্যই ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। যেমন ধরেন ইনভেস্টমেন্ট নিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, কিন্তু আমি সবসময় রিকমেন্ড করি আমরা যখন অবসিডিয়ানে নোট টেকিং শুরু করব আমরা ফোল্ডার ক্রিয়েট করব না। আমরা ফোল্ডার ছাড়া নোটগুলাকে কিভাবে সাজানো যায় সেটা হচ্ছে এখন একটু দেখাচ্ছি। আমি আরেকটা নোট ক্রিয়েট করবো এখানে, নিউ নোট, যে নোটটার নাম দিব এমওসি, ইনভেস্টমেন্ট, সরি, ওকে। এই এমওসি জিনিসটাকে বলে অবসিডিয়ানের টার্মিনোলজিতে ম্যাপ অফ কন্টেন্ট, মানে ইন্ডেক্স নোট। সহজ ভাষায় ভাষায় হচ্ছে আমি এটাকে ইন্ডেক্স নোট বলবো। তার মানে আমি যতগুলা নোট এতক্ষণ ধরে ক্রিয়েট করলাম সবগুলা নোটকে আমি হচ্ছে দিকে এখানে ইন্ডেক্স করব। তো ইন্ডেক্স করার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা হেডিং দিই। ঠিক আছে, হেডিংটা আমি ফার্স্ট হেডিং দেই। হেডিং দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাকে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিলে হেডিং হয়ে যাবে নোটস। আর যদি আমি ডাবল হ্যাশ দিই সেকেন্ড হেডিং, মাই নোট। আর যদি আমি ট্রিপল হ্যাশ দিই থার্ড হেডিং। সো এই যে আমি ডিফারেন্ট জিনিসপাতি দিচ্ছি বা হেডিং সাব হেডিং করার জন্য, এই জিনিসগুলোকে বলে মার্কডাউন সিনট্যাক্স। মানে মার্কডাউন সিনট্যাক্স ইউজ করে আমি কাইন্ড অফ হেডিং সাব হেডিং, টেবিল থেকে শুরু করে বুলেট থেকে শুরু করে ইভেন ইকুয়েশন পর্যন্ত আমি লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ওকে।
আম, যেমন আমি এখানে নোটগুলো কানেক্ট করব। আমার প্রথম নোটটা কি ছিল? ইনভেস্টমেন্ট। এখানে আমি স্কোয়ার ব্র্যাকেট প্রেস করলাম। সেকেন্ড নোটটা কি ছিল? যে আমার হাউ টু বাই গুড কোম্পানি। যে আমি হাউ লিখলে আমার দুইটা নোট আছে, দেখেন আমি যখন হাউ লিখলাম তিনটা নোটই চলে আসছে। আমি হাউ টু বাই গুড কোম্পানিটা লিখবো। থার্ড নোটটা আমি কি লিখছি, কি নিয়ে করছি? যে স্টক নিয়ে করছি। এরপরের নোটে আমি কি করছি? যে স্টক প্রাইস কিভাবে জাজ করে বা ডিসাইড করে কত হবে, এটা নিয়ে করছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে কি, যখনই নোট বানাচ্ছি আমি ইন্ডেক্স নোটের মধ্যে হচ্ছে যে কি জিনিসগুলো হচ্ছে যে কি করতেছি, ইন্ডেক্স করে রাখতেছি। এটা করে রাখতেছি কেন? নোটগুলো যাতে সহজে নেভিগেট করা যায়। এখন নোট কিভাবে নেভিগেট করা যায় এই জিনিসটা আমি তাহলে একটু এক্সপ্লেইন করি। অবসিডিয়ানে নোট নেভিগেট করার জন্য একটা টুল আছে, যে টুলটাকে বলে কুইক সুইচার। আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল। যে টুলগুলো নিয়ে আমি হয়তো খুব বেশি বলবো না, কারণ সেশনটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আইডিয়াটা দেখানো। বা অত কিছু ডিটেলস শিখতে গেলে আমি হয়তো আমার রেফারেন্স দিব, আমি এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও বানাই, সেগুলো আপনারা দেখতে পারবেন। সো প্রথম যে টুলটা, এটা হচ্ছে এটা, এই টুলটাকে বলে কুইক সুইচার। সো এই টুলটা যখন আপনি প্রেস করবেন তখন আপনার যতগুলো নোট আছে এখানে দেখাবে, এবং এখান থেকে আপনি সহজে সার্চ দিতে পারবেন। যে আপনি যেমন স্টক নোটটাতে যাচ্ছেন, স্টক নোটে যেতে পারবেন। যেমন আপনি যাচ্ছেন ইনভেস্টমেন্ট নোটে, ইনভেস্টমেন্ট নোটে যেতে পারবেন। এই টুলটা একটা শর্টকাট আছে, যে শর্টকাটটা বলে কন্ট্রোল ও দিলেই চলে আসে। তাইলে আমি কন্ট্রোল ও দিয়ে স্টক নোটে যাচ্ছি, কন্ট্রোল ও দিয়ে মক ইনভেস্টমেন্ট নোটে যাচ্ছি, খুব সহজে নেভিগেট করতে পারতেছি। আমাকে প্রায় 100-200টা ফোল্ডারের লেয়ার পার হয়ে নোট খোঁজা লাগতেছে না, যেটা আমাদের উইন্ডোজের মধ্যে করা লাগে বা ফাইল এক্সপ্লোরে করা লাগে, এবং যেটার জন্য আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। অনেক সময় খুঁজে পাই না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এজন্য আমি রিকমেন্ড করি না, আপনি যখন নোট টেকিং শুরু করবেন আপনি আসলে ফোল্ডার করবেন না, আপনি খালি নোট করবেন আর ইন্ডেক্স নোটে ইন্ডেক্স করবেন। ঠিক আছে? ওকে, ফাইন। এখন ধরেন আপনি হচ্ছে যে কি এখন এনভিডিআর স্টক নিয়ে রিসার্চ করতেছেন আজকে, যে এনভিডিআর স্টকের প্রাইস কেন মুভ করতেছে বা আজকে কেন ফ্ল্যাট আছে, এটা নিয়ে রিসার্চ করবেন। এখন রিসার্চ করার জন্য আপনি তো জানেন স্টক রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড জিনিস রিসার্চ করার জন্য আপনার একটা ইন্ডেক্স নোট আছে। যে ইন্ডেক্স নোটটা আমরা ওপেন করব, ওপেন করে ওখানে একটা নোট ক্রিয়েট করব। এই প্রসেসটা কিভাবে ফ্রিকশনলেস ওয়েতে করা যায় সেটা আমি দেখাচ্ছি। শুরুতে আমি কন্ট্রোল প্রেস করব। আমি জানি আমার ইন্ডেক্স নোটগুলো মক দিয়ে শুরু, সরি, মক প্রেস করব। মক প্রেস করলে মক আছে মাত্র একটা নোটের মধ্যে, আমি ইনভেস্টমেন্ট লিখলে চলে আসছে। ওকে, ফাইন। এরপর আমি একটা নতুন নোট ক্রিয়েট করব। নতুন নোট ক্রিয়েট করব কিভাবে? ডিরেক্টলি এখান থেকেই, এনভিডিয়া প্রাইস মুভমেন্ট টুডে, এটা নিয়ে আমি একটা নোট ক্রিয়েট করব। ঠিক আছে? নোট ক্রিয়েট করে আমি কি করছি, আমি কিন্তু নোটটা ক্রিয়েট করিনি, আমি খালি প্লেস হোল্ডার ক্রিয়েট করছি। আমি যদি এখানে আমার গ্রাফ ভিউটা দেখাই, দেখেন যে এনভিডিয়া প্রাইস মুভমেন্ট টুডে, এটা খালি প্লেস হোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন এটার উপর যখন আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, এই নোটটাও ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, এই ক্রিয়েট করলাম যে নোটটা এখানে চলে আসছে, তাই না? এখন এটা হওয়ার কারণে আমি আমার নোট টেকিং প্রসেসটা কয়েক সেকেন্ডের মধ্যে ম্যানেজ করতে পারতেছি। অনেকে বলে ভাই, আমি তো নোট নিতে গেলে মনে হয় অনেক সময় চলে যাবে, এই জন্য আমি নোট নেই না। কারণ ওই গুগল ডক ওপেন করতে হবে, সেখানে 1 মিনিট লাগবে, আবার একটা নতুন নোট ক্রিয়েট করতে হবে, সেখানে আবার 30 সেকেন্ড লাগবে। এত সময় তো আসলে একটা কনসেপ্ট ক্যাপচার করার জন্য আমাদের হাতে নাই। আমরা আসলে এখন অনেক বিজি, তাই না? সো তাহলে এই জিনিসটা তখন আমি মেনটেন করতে পারি না, কারণ কোনো একটা প্রসেসের মধ্যে যখন নাম্বার অফ স্টেপস অনেক বেড়ে যায়, ওই প্রসেসটা না বেশি দিন মেনটেন করা যায় না। সো এই জন্য আপনারা যদি একটা বই পড়েন, বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, ওখানে একটা কনসেপ্ট আছে, কোনো একটা অভ্যাস বিল্ড আপ করতে হলে আমাকে যেটা করতে হবে ওই প্রসেসটাকে ফ্রিকশনলেস করতে হবে, নাম্বার অফ স্টেপস কমাতে হবে। স্টেপস যদি 10টা থাকে, স্টেপস আমাকে 1-2টার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে সেটা আমরা ম্যানেজ করতে পারবো। এটা কেন বললাম? আমি যখন দেখলাম যে এনভিডিয়া নিয়ে আমি একটা রিসার্চ করব, আপনি দেখেন কয়টা স্টেপ। আমি মক লিখে সার্চ দিছি, খুলছি, এটা লিখছি, লিখে এখানে ক্লিক করছি। এরপর হচ্ছে এনভিডিয়ার স্টক প্রাইস কেন মুভ করে সেটা নিয়ে আমি আজকে রিসার্চ করব। এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, আজকের দামটা বা আজকের জিনিসটা কেমন, স্ক্রিনশটটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। খুবই সহজ। দেখেন, এই জিনিসটা করতে আপনি যদি দেখেন আমার 5 থেকে 10 সেকেন্ড লাগছে, কত কম সময় লাগছে এই নোট টেকিং প্রসেসটা আমার মেনটেন করতে। এটাকেই বলে জিরো ফ্রিকশন হইতে নোট টেকিং। মানে আপনি যাই কিছু করতেছেন না কেন, এই নোট টেকিং প্রসেসটাতে আপনার টাইম লাগতেছে না। টাইম না লাগলে এবং প্রসেসটা খুবই সিম্পল,
আপনি খুব সহজেই মেনটেন করতে পারতেছেন। এটা কেন বললাম? যে আমাদের সবসময় ডেডলাইন থাকে, ডেডলাইনের ভয়ে আমি মনে করি আচ্ছা এই জিনিসটা তো এখন আমি শিখছি, এই জিনিসটা যে এখন আমি শিখছি এটা আমি আসলে নোট করবো কি করবো না, নোট করতে গেলে তো আমার 30 মিনিট সময় নষ্ট হবে। এটা তো আমার ডেডলাইন 2 ঘন্টা পরে, এটা আমার এখন করা ঠিক হবে না, আমি পরে নোট করব। ডেডলাইন শেষ, নোট করা হয় না, 1 মাস পরে সেম জিনিসটা আবার আমরা স্ক্র্যাচ থেকে শুরু করি, 10 ঘন্টা আবার নষ্ট। অথচ এটা যদি আমার নোট থাকতো আমি 30 মিনিটের মধ্যে ওটা আবার রিক্রিয়েট করতে পারতাম। এই জন্য আপনাকে আপনার নোট টেকিং প্রসেসটা এইভাবে জিরো ফ্রিকশন ওয়েতে বিল্ড আপ করতে হবে, এবং যে জিনিসটা আপনি অবসিডিয়ানে খুব সহজেই করতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন আমি আমার এখানে একটা ইমেজও রেখে দিছি। ইমেজটা যখন পেস্ট করছি জাস্ট ইয়ে করে আমার স্নিপিং টুল দিয়ে, সে এখানে আবার ইমেজটাও পেস্ট করে দিছে। আরো সুন্দর জিনিস হচ্ছে, আমি যদি শোইং সিস্টেম এক্সপ্লোরারে যাই আমি দেখবো ইমেজটা আমার উইন্ডোজ কম্পিউটারের মধ্যেও আছে। সো পেস্টেড ইমেজ দেখেন, তার মানে আমি যত কিছুই নোট করছি না কেন প্রত্যেকটা জিনিসের র ফাইল পর্যন্ত আমার কন্ট্রোলে। নট ইভেন একটা সিঙ্গেল জিনিস কোনো একটা কোম্পানির আন্ডারে আছে, সবকিছু আমার কন্ট্রোলে এবং সবকিছু ফিউচার প্রুফ। অবসিডিয়ান থাকুক আর না থাকুক, এই সবগুলা জিনিস আমি মুহূর্তে অ্যাক্সেস করতে পারবো, এগুলাকে জিপ করে অন্য কম্পিউটারে নিয়ে যেতে পারবো, এগুলাকে আমি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবো, এগুলাকে আমি ইন টু ইন এনক্রিপশন মেকানিজমের মাধ্যমে শেয়ার করতে পারবো। আরো জিনিস আছে, এটাকে চাইলে আমি খুব সুন্দর করে পিডিএফ আকারে অন্যদের সাথে শেয়ার করতে পারবো। যেমন ধরেন এখানে আমি রাইট ক্লিক করলাম এই ডট বাটনে করে, এখানে হচ্ছে যে কি একটা অপশন আছে এক্সপোর্ট টু পিডিএফ, দিলে আমি এক্সপোর্ট টু পিডিএফ আকারে হচ্ছে যে কি আমি এটা শেয়ার করতে পারবো। দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা একটা পিডিএফ হয়ে গেছে, এবং এই পিডিএফটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এই যে পিডিএফটা ওপেন হয়ে গেছে আমার এখানে, দেখতে পাচ্ছেন? সো বেসিক্যালি আপনার নোট টেকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছু আপনার লাইফটা অনেক ইজি করে দিচ্ছে। এটাই হচ্ছে যে কি অবসিডিয়ানের মাহাত্ম্য। এই জন্য হচ্ছে যে কি আমাদের সেকেন্ডারি বা নোট টেকিং সিস্টেমটা এইভাবে বিল্ড আপ করতে হবে, যেটা ফিউচার প্রুফ, যেটা আপনার লাইফটাকে অনেক ইজি করে দিবে। ওকে, আমি অনেকক্ষণ ধরে ডেমো দেখাচ্ছি, আমি হচ্ছে এখন আবার কোশ্চেনে চলে যাই। ওকে। ওকে, আমি আবার কোশ্চেন সেশনে যাই। আচ্ছা, আমি তাহলে কোশ্চেন গুলা পড়তে থাকি। আচ্ছা, একজন বলো অবসিডিয়ান ইউজ করা প্রসেস বললে ভালো হতো। সত্যি কথা বলতে এতক্ষণ ধরে আমি প্রসেসটাই দেখাচ্ছি কিভাবে অবসিডিয়ান ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অবসিডিয়ান ইউজ করতে হবে। একজন কোশ্চেন করলো, ভাইয়া মনে করেন আমার পিসি ল্যাপটপ নষ্ট হয়ে গেল, তখন আমার সব নোট ডেটার কি হবে, কারণ এটা তো কোনো অনলাইন সার্ভারে ডাটা এভেলেবল না। দ্যাটস এ প্রিটি গুড কোশ্চেন। খেয়াল করে দেখেন, আমি যখন আমার যে ভলটা ক্রিয়েট করছি দেখেন কোথায়, ওয়ান ড্রাইভে, তাই না? ওয়ান ড্রাইভের একটা ফোল্ডারে যেখানের মধ্যে আমি আমার সব ধরনের কোলাবোরেটিভ পডকাস্ট বা জিনিসগুলো রাখি, এখানে হচ্ছে যে কি রাখছি, তাই না? আমার কম্পিউটার নষ্ট হয়ে গেল, যেহেতু এটা ওয়ান ড্রাইভের মধ্যে স্টোর করা আছে, এটা আমি অলওয়েজ রিট্রিভ করতে পারবো। আপনারা চাইলে গুগল ড্রাইভের মধ্যেও রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। তার মানে আপনার ভল্ট ক্রিয়েট করার সময় আপনি যখন ফোল্ডারটা সিলেক্ট করে দিয়েছেন শুরুতে, ওটা অবশ্যই এমন একটা জায়গায় সিলেক্ট করবেন যেটা হচ্ছে অনলাইনে ব্যাকআপ রাখে। তার মানে আপনি হচ্ছে আপনার ব্যাকআপটা রাখতেছেন, আপনি আপনার ব্যাকআপটা কন্ট্রোল করতেছেন। এটা একটা ব্যাপার। আমি তাও আরেকটা কাজ আমি সবসময় করি, সেটা হচ্ছে যেহেতু এটার মধ্যে আমার সব ধরনের ইয়ে আছে, সরি আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাই না? তাহলে আমার আনসারটা দিতে আরো সুবিধা হবে। ওকে, আমি আনসারটা আবার আবার দিই। আমি যখন আমার নোটগুলো ক্রিয়েট করলাম তখন আমি কি করছি, থিঙ্কিং সিস্টেম এই ফোল্ডারের মধ্যে রাখছি। দেখেন এই ফোল্ডারটা আমার ওয়ান ড্রাইভের মধ্যে আছে এবং এটা সিঙ্ক হচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমার যদি কম্পিউটার নষ্ট হয়ে যায় এই ফোল্ডারটা কিন্তু আমি ওয়ান ড্রাইভ থেকে আবার ডাউনলোড করে রিট্রিভ করতে পারবো, তাই না? এটা খুবই ইজি। এরপর আপনি চাইলে এটাকে জিপ করে রেখে দিতে পারেন, যেমন ধরেন আমি মাঝে মাঝে আমার নোটগুলাকে আর্কাইভ বা জিপ করে রেখে দিই। ঠিক আছে? মানে রেখে দিই, স্ন্যাপশট আকারে রেখে দেওয়া, কাইন্ড অফ একটা মেমোরি বা ব্যাকআপ নিচেও রেখে দিই। বাট যেহেতু এটা ওয়ান ড্রাইভে রাখতেছি, আমার কোনো সমস্যা নেই, আমার কম্পিউটার নষ্ট হয়ে গেল আমি এটা সবসময় অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। আচ্ছা, একজন অলরেডি আনসার দিয়ে দিয়েছেন। আচ্ছা, একজন বললো সেশনটা কি রেকর্ডিং থাকবে? হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং থাকবে। জাবির ভাই শেয়ার করবে রেকর্ডিং, ভাই নর্মালি আমিও এটার রেকর্ড ব্যাপারে করি।
জি, আমরা হচ্ছে রেকর্ডিংটা শেয়ার করব আমাদের ওয়ান কন্ডিশনে। এটা প্রথমত হচ্ছে যে আপনি যদি পারমিশন দেন দেন শেয়ার করব, আদারওয়াইজ হুম। হচ্ছে যে আমাদের একটা ছোট্ট দুইটা কোশ্চেনের একটা ফর্ম আছে, ওই ফর্মটা যারা ফিল আপ করবে শুধুমাত্র তারা পাবে আর কি। ওখানে ইমেল অ্যাড্রেস দিলে ওই ইমেলে আমরা পাঠাবো আর কি। ওকে ভাই? আচ্ছা, ওকে, ধন্যবাদ। সো আমি পারমিশন দিলাম, আপনি শেয়ার করতে পারবেন অবশ্যই। আর আমিও নর্মালি সেশনের পোর্শন গুলা, গুরুত্বপূর্ণ পোর্শন গুলা আমার হচ্ছে যে কি চ্যানেলে অনেক সময় শেয়ার করি। যেমন আমি যদি আপনি যদি ইউটিউবে যান, তারপর চিন্তালয় ল্যাব নামে যদি একটা আমার ইউটিউব চ্যানেল আছে, এখানেও অনেক সেশন আমি হচ্ছে যে কি শেয়ার করে রাখি। সো আপনি এখানে গেলেও সেশন গুলা পাবেন, আশা করি। এটা হচ্ছে একটা ব্যাপার। আম, আর সার্টিফিকেট নিয়ে জাবির ভাই আমার থেকে ভালো বলতে পারবেন। এনি পার্টিসিপেশন সার্টিফিকেট ফর টুডে সেশন? উম, ভাই এখন পর্যন্ত আমাদের কোনো প্ল্যান নেই। আমরা সার্টিফিকেট খুব কম প্রোভাইড করি, আমরা লার্নিংসটাকে বেশি, যেহেতু আমরা ভিডিও দিব এবং সো আমার কাছে মনে হয় আউটকামটা বেশি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট থেকে। সো আমরা প্রোভাইড করবো না আসলে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, একজন বললো হাউ টু কানেক্ট উইথ গুগল ড্রাইভ। কানেক্ট উইথ গুগল ড্রাইভ এটা আসলে খুবই সিম্পল প্রসেস। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে গুগল ড্রাইভ আছে। আমি যদি গুগল ড্রাইভে যাই, যাওয়ার পরে গুগল ড্রাইভের মধ্যে কোনো একটা পার্টিকুলার ফোল্ডার সিলেক্ট করি, যেমন ধরেন স্কিলের মধ্যে বা কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে ফোল্ডারের মধ্যেই আমি আমার যে ভলটা ক্রিয়েট করলাম, এই ভলটা যদি আমি ওখানে সিলেক্ট করে দিই, অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে, আপনি যখন আপনার এই ভলটা ক্রিয়েট করতেছেন, এই ক্রিয়েট নিউ ভল, তখন এই যে লোকেশনটা দিচ্ছেন এটা গুগল ড্রাইভ লোকেশন হয়, তাহলে খুব ইজিলি আপনি গুগল ড্রাইভের মধ্যে সিঙ্ক করতে পারবেন। আচ্ছা, একজন বললো কুড ইউ রিপিট হোয়াট কন্ট্রোল ও ডাজ। দ্যাটস গুড পয়েন্ট। কন্ট্রোল ও আমাকে যে কোনো নোট খুব সহজে সার্চ করার যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে যে কি আমাকে শর্টকাট আকারে দেয়। কন্ট্রোল ও, এটা হচ্ছে কুইক সুইচার বলে অবসিডিয়ানের টার্মিনোলজিতে। কন্ট্রোল ওতে আমি যখন প্রেস করব, তখন আমার একটা উইন্ডো আসবে যেখানে আমি সার্চ দিতে পারবো। সার্চ দিয়ে আমরা যে কোনো নোটকে খুব সহজে নেভিগেট করতে পারবো খুব কম সময়ে। এটাই হচ্ছে কন্ট্রোল ওর সুবিধা। ঠিক আছে। যে একজন বললো কিভাবে স্পেস রিপিটেশন কাজ করে, খুবই সুন্দর একটা প্রশ্ন এবং আমার একটা পছন্দের প্রশ্ন। ধরেন আপনি আপনার এখানে নোট করলেন, অনেক নোট করলেন, ঠিক আছে। এখন নোটগুলা তো করবেন, 2-3 মাস পরে আপনি চাচ্ছেন আপনি এই নোটগুলো একটু রিভিজিট করবেন। রিভিজিট করবেন কিভাবে? আপনি তো জানেন আপনার একটা ইন্ডেক্স নোট আছে। ইন্ডেক্স নোটের আন্ডারে ছোট ছোট অনেকগুলো নোট আছে, যে নোটগুলা আপনি হচ্ছে যে কি এভাবে ওপেন করে দেখতে পারবেন, তাই না? এখন এখানে ট্যাব আকারে দেখতে পারবেন, আবার আপনি যদি কন্ট্রোল অল্টার প্রেস করেন, তখন সাইড বাই সাইড প্যান আকারে দেখতে পারবেন। আপনি যদি আরো এটা দেখেন, সাইড বাই সাইড প্যান আকারে দেখতে পাচ্ছেন, স্টক সাইড বাই সাইড প্যান আকারে দেখতে পাচ্ছেন। সো আপনি এভাবে অনেকগুলা উইন্ডো এনে জিনিসগুলোকে রিভাইজ দিতে পারতেছেন, তাই না? ইটস নট লাইক দ্যাট। আপনি চাইলে জিনিসগুলোকে আরো সুন্দরভাবে সাজাতে পারবেন, বা আপনি আপনার যদি অনেক বড় মনিটর থাকে, আপনি জিনিসগুলোকে আরো ডিফারেন্ট ওয়েতে অর্গানাইজ করে জিনিসগুলোকে রিভাইজ দিতে পারবেন। রিভাইজ দিলে কি হয়, কিছুদিন পর পর আমরা যে নোটগুলো ক্রিয়েট করছি, আমরা যদি নোটগুলো রিভাইজ দিই, তাহলে ওই জিনিসটা আমাদের কাইন্ড অফ টেম্পোরারি মেমোরি থেকে পার্মানেন্ট মেমোরিতে গেঁথে যায়। এই কনসেপ্টটাকে বলে স্পেস রিপিটেশন। এই জিনিসটা অনেকটা এরকম যে রিসার্চাররা পাইছে কোন একটা জিনিস যদি আমরা প্রত্যেক দিন রিভাইজ না দিয়ে অনেক দিন, 10-12 দিন বা 15 দিন গ্যাপ দিয়ে দিয়ে রিভাইজ দিই, ওই জিনিসটা আমাদের মাথায় খুব ভালোভাবে গেঁথে যায়। এই কনসেপ্টটাকে স্পেস রিপিটেশন বলে। এবং এই জিনিসটা অবসিডিয়ানে করা খুবই ইজি, আমি যেভাবে একটু আগে দেখালাম। ঠিক আছে। অনেক কোশ্চেন আসছে দেখছি। একজন কোশ্চেন করলো মক নোট টেকিং এর পর ওই লিঙ্ক গুলা সহ নোট গুলো একসাথে কেমনে আসছিল। দ্যাটস এ গুড কোশ্চেন। আমি এগুলো সব কেটে দিই, ব্রাউজারের মতো কেটে দিচ্ছি। আমি হচ্ছে শর্টকাট প্রেস করে বাম পাশে একটা বাটন আছে যেটাকে বলে গ্রাফ ভিউ। আপনি যখন এই বাটনে প্রেস করবেন, তখন আপনি দেখতে পাবেন যেই আমার গ্রাফ ভিউটা চলে আসছে। এভাবে করে আপনি আপনার সবগুলা নোটকে ভিজুয়ালাইজ করতে পারবেন, বা এখান থেকে আপনি আপনার নোটগুলোকে নেভিগেট করতে পারবেন। আপনি দেখতে পারবেন কার সাথে কার কি কানেকশন আছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, রিসার্চ রিসার্চ পেপার নিয়ে কিছু বললে বলা যাবে কি? অবশ্যই বলা যাবে। আমি রিসার্চ পেপার নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমাদের শেষের দিকে। আচ্ছা, সেশনটা তো 2 ঘন্টা, তাই না? হ্যাঁ দাদা, আপনি সময় নিতে পারেন, আপনার সময় স্বল্পতা না থাকলে ওকে। আচ্ছা, রিসার্চ পেপার নিয়ে অবশ্যই বলবো। দেখলাম যে কি আমার সাথে জাবির ভাই অনেকগুলা স্ট্যাটিস্টিক্স শেয়ার করছে, এখানে অনেক এই রিসার্চার আছে। রিসার্চ করা নিয়ে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। একজন কোশ্চেন করলো ক্যান উই অ্যাক্সেস ইট ফ্রম অ্যান্ড্রয়েড ফোন। অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাক্সেস করতে পারবেন।
সেখানে দুই রকমের মেকানিজম আছে। আপনি পেইড সিঙ্ক সার্ভিস ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজেও ফ্রি সিঙ্ক সার্ভিস সেট আপ করতে পারেন। তবে ফ্রি সেট আপ করতে একটু টাইম লাগে, কয়েকটা স্টেপ, সেটা হ্যাসেলটা নিতে হবে। যেমন আমি আমার মোবাইলে সবসময় ইউজ করি অবসিডিয়ান। ঠিক আছে। আর লিঙ্ক শেয়ারের ব্যাপারে বললাম যে আমার চিন্তালয়ের মধ্যে আমি আমার রেকর্ডিংটা দিয়ে দিব। আর জাবির ভাইও হচ্ছে যে কি ইমেইলে শেয়ার করবে, আর ওনাদের একটা ফর্ম ফিল আপ করলে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, একজন বললো এটাকে আমি ফরম্যাট করতে পারি কিনা। অবশ্যই আপনি এই জিনিসগুলোকে ফরম্যাট করতে পারবেন। আমি আমার পিএইচডি থাকা অবস্থায় পিএইচডি থাকা অবস্থায় আমি আমার মোটামুটি রিপোর্ট, ম্যাক্সিমাম রিপোর্টই হচ্ছে যে কি আমি অবসিডিয়ানে লিখছি। এটা অনেকগুলা কারণ আছে অবসিডিয়ানে লিখার, কারণ অবসিডিয়ানে না ইকুয়েশন থেকে শুরু করে সবগুলা জিনিসপাতি লেখা খুবই সহজ। আর এআই এর সাথে অবসিডিয়ানে নোট বানানো বা লেখা খুব সহজ, কারণ হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন যখন এআই দিয়ে জেনারেট করি, খুব সহজে পেস্ট করলে ইকুয়েশন হয়ে যায়। যেমন ধরেন আমি একটা ইকুয়েশন লিখতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি হচ্ছে যে কি যেটা করব, ওকে, একটু জাস্ট গিভ মি আ সেকেন্ড। সো আমি যদি ডাবল ডলার সাইন প্রেস করি, ইকুয়ালস টু এমসি স্কোয়ার দেই, তাহলে ডাবল ডলার সাইন যদি ক্লোজ করি, দেখেন আমার ইকুয়েশনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, ফরম্যাট হয়ে গেছে। ইভেন চাইলে আমি এখানে টেবিল ক্রিয়েট করতে পারি। একটু আগে আমি ইমেজ দেখাইছি, ইমেজ পেস্ট করতে পারি। এখানে চাইলে মোটামুটি আপনি যদি ইয়েতে যান, গুগলে যান, গুগলে গিয়ে আপনি যদি লেখেন মার্কডাউন সিনট্যাক্স, সো মার্কডাউন সিনট্যাক্স যদি আপনি জাস্ট মার্কডাউন চিটশিট দেখেন, এই চিটশিটের মধ্যে অবসিডিয়ানের মধ্যে ডিফারেন্ট হেডিং, তারপর বুলেট, ইটালিক, কোড, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, কোড, রুলার, লিঙ্ক, ইমেজ, টেবিল থেকে শুরু করে দুনিয়ার এমন কিছু নাই যেটা আপনি এখানে ফরম্যাট করতে পারবেন না। অফকোর্স আপনি হচ্ছে যে কি অবসিডিয়ানের মধ্যে রিপোর্ট লিখতে পারবেন, যেটা আমি অলওয়েজ করতাম। আর একটা সুবিধা হচ্ছে টেক্সট ফাইল হওয়ার কারণে এটা কপি করা, এক্সপোর্ট করা, এটা দিয়ে চ্যাট জিপিটির সাথে চ্যাট করা খুবই ইজিয়ার। ওকে, আমি কোশ্চেনে আবার ব্যাক করব। আমি হচ্ছে দিকে আবার মুভ করি। মুভ করার আগে আপনাদেরকে তো অনেকক্ষণ ধরে নোট টেকিং জিনিসটা নিয়ে অনেক বললাম। এখন আমি এখানে খুব সুন্দর কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমার ভল্টের মধ্যেই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? জি দা। ওকে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাইন্ড অফ নোট টেকিং সিস্টেম, বা এখানে হচ্ছে আমার কাইন্ড অফ সবগুলা নোট আছে। এই ডেমোটা, আমি যখন এই গ্রাফ ভিউটা ক্লিক করব, কাইন্ড অফ এখানে আমার সব নোটগুলো লোড হবে। এখানে বর্তমানে আমি যদি যাই, আমার নাম্বার অফ নোট আছে দেখি, কত দেখি, এট দিস মোমেন্ট আমার 7,177টা নোট আছে। ওকে, ফাইন। এরপর যখন জাবির ভাই সাথে কথা হচ্ছিল যে আমার একটা ওয়ার্কশপ নিতে হবে, তখন আমি হচ্ছে যে কি চিন্তা করলাম, আমার তো একটা আজকে সকালে উঠে আমার একটা প্ল্যানিং করা লাগবে। সো প্ল্যানিং করতে গেলে তো আমার আসলে কিছু রিসোর্স লাগবে, তাই না? তো আমি একটা সুন্দর করে আমি কি কি নিয়ে কথা বলবো এই জিনিসটা নিয়ে আমি একটা এখানে নোট করলাম। তো নোট করতে গিয়ে দেখলাম আমি কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, যে কনসেপ্ট গুলা কাইন্ড অফ আমার এই মোমেন্টে মনে পড়ছে না। যেমন ধরেন আমি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। সো দেখেন এক্সাম্পলটা কেন দিচ্ছি, তখন মনে হলো ইনভেস্টমেন্ট নিয়ে আমি একটা ইউটিউবে ভিডিও বানাইছি, ওয়াই নট আমি ওই ভিডিওটা একটু দেখে নোট ভিডিওর নোটটা একটু দেখে আসি। দেখেন, যা আপনাদেরকে আমি যখন ইনভেস্টমেন্টের নোটগুলো শুরু করছিলাম, একটা ভিডিও বানানোর সময় আমি একটা প্ল্যান করছিলাম, ওই প্ল্যানটা একটু দেখে আসছি, যাতে করে আমার ওই জিনিসটা বলতে সহজ হয়। এরপর সেকেন্ড মনে হলো আমি আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলবো একটু পরে, যেটা নাম জেগার্নিক ইফেক্ট। তখন আমার মনে হলো 2023 সালে জেগার্নিক ইফেক্ট নিয়ে আমি একটা নোট করছিলাম, ওই নোটটা হোয়াই নট আমি এখানে ইউটিলাইজ করি। আমি যেটা করলাম, এখানে কানেক্ট করলাম, জেগার্নিক ইফেক্ট লিখে সার্চ দিলাম, তখন আমি দেখলাম জেগার্নিক ইফেক্ট নিয়ে আমার মাল্টিপল নোট আছে। তখন আমি একটা ইউটিউবে শর্টস বানাইছি, এবং এই শর্টসটা যে একটা স্ক্রিপ্ট ছিল, এই স্ক্রিপ্টটা কাইন্ড অফ এখন আমার এখানে আছে। তখন আমি এটা দেখে নিলাম, যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আচ্ছা, এরপর হচ্ছে একটা গল্প দিয়ে শেষ করব, যে গল্পটা নিয়ে আমি অনেক আগে একটা লেখা লিখছিলাম, সেটাও কাইন্ড অফ এখানে আমি কানেক্ট করে রাখছি। এরপর মেমোরির যে ব্যাপার স্যাপারটা, সেটা নিয়ে হয়তো আমি একটু পরে আবার স্লাইডে ফিরে গিয়ে কথা বলবো, সেটাও আমি এখানে কানেক্ট করে রাখছি। আমি জানি এটা নিয়ে আমি অনেক একটা লেখা লিখছিলাম, যাতে আমি রিভিজিট করতে পারি। এরপর ফাইনালি কোড মেথড নিয়ে কথা বলবো। কোড মেথড নিয়েও আমার একটা নোট আছে, যেটা আমি অনেক আগে একটা ওয়ার্কশপ করছিলাম, ওই ওয়ার্কশপের জন্য আমি এটা নোট করছিলাম। এই এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে
যে আমি যখন শুরুতে আপনাদেরকে বললাম যে নোট টেকিং এর পারপাস হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়ানো, আমাদের নিজেদের সম্পর্কে একটু এমপ্যাথি রাখা, যে ফিউচারে যখন আমি কোনো একটা পার্টিকুলার কাজকর্ম করব, করার ক্ষেত্রে আমি কি আমার প্রিভিয়াস নলেজ গুলো ইউজ করতে পারবো। যেমন এই ফুল প্রিপারেশনটা নিতে আমার হয়তো 30 মিনিটের মতো লাগছে, তাই না, এই ওয়ার্কশপের জন্য প্রিপারেশনটা নিতে। কারণ হচ্ছে এটা নিয়ে আমি অনেক রিসোর্স অলরেডি বানাই রাখছি, অনেক নোট অলরেডি বানাই রাখছি, যে জিনিসগুলো আমি জাস্ট কানেক্ট করে করে রিভিজিট করে জাস্ট একবার গো থ্রু করে গেছি, যে কারণে হয়তো আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি বকবক করতে পারতেছি। না হলে নর্মালি কিন্তু আমি এইভাবে কথা বলি না। আমি বলার সময় হচ্ছে যে কি অনেক আটকে যায়, কারণ আমি আসলে খুবই ভালো বক্তা না, আমি বলবো। এটা হচ্ছে যে কি মেইন কথা। এটাই হচ্ছে যে কি আপনার নোট টেকিং, যে আপনি যখন অনেক নোট নেবেন, এই নোটগুলা দিয়ে ফিউচারে আপনি যেটা করতে পারবেন, নতুন কিছু ক্রিয়েট করে ফেলতে পারবেন, নতুন একটা ওয়ার্কশপের জন্য প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। এই নোটগুলা দিয়ে আপনি একটা নতুন পেপার লিখে ফেলতে পারবেন, একটা আর্টিকেল লিখে ফেলতে পারবেন। এই নোটগুলাকে জাস্ট আপনি কানেক্ট করে আমার মতো এরকম একটা ওয়ার্কশপ দিয়ে ফেলতে পারবেন। সিম্পল অ্যাজ দ্যাট। মানে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, যে জিনিসটাই দেখানো মূলত আমার এই ওয়ার্কশপের মূল পারপাস। আচ্ছা, এখন আমি এই জিনিসটা কভার করে ফেলছি, এখন আমি সার্চেবিলিটিটা কিছু জিনিস দেখাবো, তারপর অর্গানাইজেশন নিয়ে কিছু কথা বলছি, নেভিগেশন নিয়ে হয়তো, প্রোডাক্টিভিটি নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি। এখন আপনাদেরকে সার্চেবিলিটি জিনিসটা দেখাবো, যে সার্চেবিলিটি জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, ওকে ফাইন। যে কোনো নোট টেকিং এর মূল পারপাসটা কি? নোট টেকিং এর মূল পারপাসটা হচ্ছে যে আমি যাতে যেসব জিনিসপাতি নোট করতে পারতেছি, এই নোটগুলো খুব সহজে রিট্রিভ করতে পারবো। খুব কম সময়ে রিট্রিভ করতে হবে, কিন্তু বেশি সময় লাগা যাবে না। সো রিট্রিভ করার জন্য আমি কি দিলাম আপনাদেরকে, যে কন্ট্রোল ও প্রেস করে আমি খুব সহজেই ইনভেস্টমেন্ট নোটের মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে একটা ওয়ে, আমি নোটগুলো সার্চ দিতে পারতেছি। কিন্তু সবসময় যে আমি নোটের নাম মনে থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। আমার যদি সবগুলো নোটের মধ্যে পার্টিকুলার একটা ওয়ার্ড লিখে সার্চ দেওয়া লাগে, সেটা কিভাবে করব? এখানে একটা বাটন আছে দেখেন, এই বাটনটাতে যদি আপনি সার্চ দেন, এখানে আপনার সার্চ অপশনটা আসবে, স্টক লিখে সার্চ দিলে যতগুলা নোটের মধ্যে স্টক কিওয়ার্ডটা আছে সবগুলা নোট এখানে চলে আসবে। দেখেন আপনি খুব সহজেই ফিগার আউট করতে পারবেন যে আপনার স্টক ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। ইটস নট লাইক যে ওয়ার্ড, একটা সেন্টেন্স ধরে আপনি সার্চ দিতে পারবেন, তারপর হচ্ছে আরো অনেক কিছু ধরে সার্চ দিতে পারবেন। তার মানে এখানে সার্চ দেওয়াটা খুবই ইজি। আরেকটা কনসেপ্ট আপনাদেরকে শিখাবো, যে কনসেপ্টটা আপনাদের খুব কাজে লাগবে। যেমন ধরেন আপনি ইয়ে করলেন, হ্যাশট্যাগ ক্রিয়েট করলেন। আমরা হ্যাশট্যাগ ইউজ করি না সোশ্যাল মিডিয়াতে? হ্যাশট্যাগ ইউজ করলে যে কোনো একটা পার্টিকুলার হ্যাশট্যাগ যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি, ওই হ্যাশট্যাগ যতগুলা পোস্টের মধ্যে ছিল সবগুলা পোস্ট চলে আসে না? সেম কনসেপ্টটা কিন্তু এখানে ইউটিলাইজ করা যায়। যেমন ধরেন আমি চাচ্ছি এখানে স্টক হ্যাশট্যাগটা ইউজ করতে, তারপর এখানে আমি চাচ্ছি এনভিডিয়া হ্যাশট্যাগটা ইউজ করতে। ঠিক আছে, এরপর সেম হ্যাশট্যাগটা আমি মাল্টিপল জায়গায় রেখে দিই, যাতে আমার আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় যে এই হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে। জাস্ট আমি হ্যাশট্যাগটা রেখে দিচ্ছি র্যান্ডমলি। ওকে ফাইন। এরপর আপনি যখন ইনভেস্টমেন্ট নিয়ে পড়াশোনা করতেছেন, তখন আপনি দেখলেন এখানে হ্যাশট্যাগ আছে। এই হ্যাশট্যাগের উপর আপনি যখন ক্লিক করলেন, তখন দেখলেন এই হ্যাশট্যাগ যতগুলো নোটের মধ্যে আছে সবগুলো নোটকে সে রিট্রিভ করে নিয়ে চলে আসছে। এতে করে সুবিধা কি? আচ্ছা, সুবিধা কি আমি দেখাই। যে হ্যাশট্যাগ জিনিসটা আমি এখানে কপি করি, আমি আমার নিজের ভল্টে মুভ করি। আমার এই ভল্টে আমি কাইন্ড অফ একটা জিনিস খুব সুন্দর মতো ট্র্যাক করি, সেটা হচ্ছে কোড। দেখেন, কোড হ্যাশট্যাগটা যখন আমি ইয়ে করলাম, প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যতগুলা নোটের মধ্যে কোড ওয়ার্ডটা আছে সব নোট এখানে সে নিয়ে চলে আসছে। এখন আমি চাইলেই এখানে দিয়ে নেভিগেট করতে পারবো যে এই কোড হ্যাশট্যাগটা এখানে কেন ইউজ হয়েছে, তারপর ডিপ ওয়ার্কের মধ্যে এই কোড হ্যাশট্যাগটা কেন ইউজ হয়েছে। দেখেন, ডিপ ওয়ার্ক নামে একটা বই আছে, এই বইটা যখন আমি পড়ছি, তখন আমি এই বইটা কিন্তু অবসিডিয়ানে পড়িনি। এই বইটা আমি পড়ছি কিন্ডেলের মধ্যে। কিন্ডেলের মধ্যে পড়ার সময় আমি একটা নোট ক্রিয়েট করছি, যে নোটের মধ্যে আমি খালি লিখে রাখছিলাম হ্যাশট্যাগ কোড, এর থেকে বেশি কিছু লিখে রাখিনি। এখন আজকে যখন আপনাদেরকে এই সেশনটা দেখাচ্ছি, আমি কিন্তু র্যান্ডমলি এটা সিলেক্ট করছি, আমি জানতাম না এটা প্রিপারেশন এর। ট্যালেন্ট ইজ নট এ কমোডিটি ইউ ক্যান বাই ইন বাল্ক এন্ড কম্বাইন টু রিচ দ্য নিডেড লেভেল। আমার কাছে এই কোডটা না খুব ভালো লাগছে, এই জন্য আমি এটা কোড হ্যাশট্যাগটা দিয়ে সেভ করে রাখছিলাম।
তার মানে এখন যখন আমি নতুন একটা কোড সার্চ দেওয়া লাগবে কোনো একটা পার্টিকুলার লেখার জন্য, আমি জাস্ট কোড হ্যাশট্যাগটা দিয়ে নেভিগেট করে ফিগার আউট করতে পারতেছি কোন নোটের কোন বই থেকে আমার এই কোডটা আসছে, এবং এটা আমি খুব সহজেই নেভিগেট করতে পারতেছি। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি অ্যাক্টিভলি নোটও করি নাই। কিন্ডেলের মধ্যে আমি পড়তেছিলাম, পড়ার সময় জাস্ট হ্যাশট্যাগ কোড দিয়ে রাখছি। আমার কিন্ডেলের সাথে অবসিডিয়ানের কানেক্ট করা আছে। কিন্ডেলে যেসব বই শেষ হয়ে যায়, পড়া হয়ে যায়, অটোমেটিক্যালি অবসিডিয়ানে চলে আসে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমি আনইনটেনশনালি অনেকগুলো জিনিস নোট ক্রিয়েট করে রাখতেছি, অনেকগুলো কানেকশন ক্রিয়েট করে রাখতেছি, যাতে করে ফিউচারে এই কানেকশন গুলা দিয়ে আমি জিনিসপাতি ডিসকভার করতে পারি, নতুন একটা আইডিয়া নিয়ে আসতে পারি, একটা লেখা ইউজ করতে পারি। এটাই হচ্ছে কাইন্ড অফ ডিসকভারেবিলিটি, বা আপনার হচ্ছে কানেকশন ক্রিয়েট করতে হ্যাশট্যাগ হেল্প করে। ওকে, আশা করি হ্যাশট্যাগ নিয়ে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে এবং আপনারা আপনাদের নোটে এটা ইউজ করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট মুভ অন টু দা নেক্সট থিং। আর কিছু বাকি আছে কিনা দেখি। ওকে, ওকে, ওয়ার্ড সার্চ দেখাইছি, ট্যাগ দেখাইছি, কুইক সুইচার দেখাইছি, মক নোট দেখাইছি, ফোল্ডারলেস দেখাইছি। ওকে, প্রোডাক্টিভিটি হ্যাবিট নিয়ে বলার আগে একজন একটা সুন্দর কোশ্চেন করছে যে রিসার্চ নিয়ে কিছু জিনিস দেখাতে, সেটা হচ্ছে আমি এখন দেখাবো, ঠিক আছে? ওকে, আমি তাহলে আমার একটা নতুন ভল্ট ওপেন করি, যেটার নাম হচ্ছে ফ্রি অবসিডিয়ান স্টার্টার কিট। এটা হচ্ছে আরেকটা ভল্ট, যেটার মধ্যে যেটা কাইন্ড অফ একটা ওপেন সোর্স প্রজেক্ট, এবং এই ওপেন সোর্স প্রজেক্টটা চাইলে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন এবং এর মধ্যে আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন এটা কোথায় আছে আমি আপনাদের একটু দেখিয়ে রাখি। আপনারা যদি আমার ওয়েবসাইটে যান, যাওয়ার পরে হচ্ছে যে কি একটা লিংক আছে, অবসিডিয়ান স্টার্টার কিট। এখানে গেলে ডাউনলোড ফ্রি অবসিডিয়ান স্টার্টার কিট, এটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা ওপেন করবেন। কিভাবে ওপেন করবেন? এখানে যাবেন, গিয়ে ম্যানেজ ভল্ট, তারপর যে ফোল্ডারটা ডাউনলোড করবেন সেই ফোল্ডারটা ওপেন, ফোল্ডারে যে ভল্ট, এই লিঙ্কে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ডাউনলোড করার পর এটা দেখতে পারবেন যে আমি এটা কিভাবে সাজাইছি, অর্গানাইজ করছি, এটার মধ্যে কিভাবে নোট ক্রিয়েট করছি। এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এর মধ্যে কি আছে, ওপেন করলে সে এরকম একটা ডেইলি নোট চলে আসে, যে নোটটা হচ্ছে আজকের দিনের নোট, ঠিক আছে? এই নোটের মধ্যে কি আছে দেখেন, আজকের দিনে আমার কি কি কাজ করতে হবে, কি কি ওভারডিউ টাস্ক আছে, কি কি আর্জেন্ট টাস্ক আছে, ডেইলি টাস্ক আছে। এই জিনিসগুলো না অটোমেটিক্যালি এখানে নেভিগেট, কিউরেট হয়ে চলে আসবে। এই টাস্কগুলো কিন্তু আমি এখানে ম্যানুয়ালি করি নাই, সে কাইন্ড অফ প্রোগ্রামেটিক্যালি আমার এখানে যতগুলা নোট আছে, এখানে প্রায় অনেক নোট আছে, এই নোটগুলা থেকে সে হচ্ছে দেখি কাইন্ড অফ প্রোগ্রামেটিক্যালি নেভিগেট করে নিয়ে চলে আসছে। তার মানে আপনি প্রত্যেকদিন যখন অবসিডিয়ান ওপেন করবেন, আপনি যদি খুব ফরম্যাটেড ওয়েতে এই টেমপ্লেটটা ফলো করেন, সবকিছু এখানে চলে আসবে। আসার পরে আপনি জাস্ট কোনো একটা টাস্ক শেষ হয়ে গেলে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। তার মানে ইট ওয়াজ টেকেন কেয়ার অফ। বুঝতে পারছেন এটা? এখন এই ভল্টের মধ্যে একটা সুন্দর জিনিস আছে, এই ভল্টের মধ্যে একটা পিডিএফ আছে, যে পিডিএফটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যারা রিসার্চার অ্যানোটেট করবেন। এখন পিডিএফটার নামটা না আমার মনে নাই, আমি কি করব, কুইক সুইচার দিব, দিয়ে পিডিএফ লিখে সার্চ দিব, ঠিক আছে? সার্চ দিলে দেখেন পিডিএফ যত ওয়ার্ডের মধ্যে আছে সবগুলা ওয়ার্ড চলে আসছে। দেখেন, আমি জাস্ট সিলেক্ট করলাম। এই পেপারটার নাম হচ্ছে হোয়েন চয়েস ইজ ডিমোটিভেটিং, ক্যান ওয়ান ডিজায়ার টু মাচ অফ এ গুড থিং? ওকে, গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে ডিসিশন প্যারালাইসিস নিয়ে একটা অনেক আগের পেপার। এই পেপারটা আমি যখন পড়তেছিলাম, আমার কাছে মনে হয়েছে কিছু জিনিস নোট করে রাখা দরকার, ঠিক আছে? তো আমি কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে, যেমন ধরেন আমার ওয়ার্ক ফোল্ডার বা ওয়ার্ক ফোল্ডারে গেলাম, জব প্রজেক্টের মধ্যে রিসার্চের মধ্যে একটা নতুন নোট ক্রিয়েট করলাম, ঠিক আছে? যে নোটটার আমি নাম দিলাম যে ডিসিশন প্যারালাইসিস। ওকে, এরপর এই ডিসিশন প্যারালাইসিসের মধ্যে আমি চাচ্ছি একটা ইয়ে করতে, একটা পিডিএফ রেখে অ্যানোটেট করতে। সো আমি চাই এই পিডিএফটা কোথায় আছে, আমি আসলে শিওর জানি না, রাইট? সো আমি কি করব, এখানে যাব, শো ইন সিস্টেম এক্সপ্লোরার। সিস্টেম এক্সপ্লোরার যাব, এখানে এই পিডিএফটা আছে, রাইট? তো আমি আমার অবসিডিয়ানটা আবার ওপেন করি, ওপেন করে এখানে যাই, সরি, নট দিস ভল্ট, এই ভল্টে যাই, গিয়ে ডিসিশন প্যারালাইসিস, এখানে আমি যেটা করব, যেহেতু পিডিএফটা অলরেডি আছে, তাও আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিলাম, ঠিক আছে? রেখে দেওয়ার পর দেখেন এই পিডিএফটা খুব সুন্দরভাবে আমার এখানে আছে, রাইট? আমি এখান থেকে পিডিএফটা পড়তে পারতেছি, এবং আমি চাইলে এটাকে ক্লিক করে একটা নিউ ট্যাবের মধ্যে পিডিএফটা পড়তে পারতেছি। দ্যাটস প্রিটি গুড থিং। এখন আমি এটাকে চাইলে সাইড বাই সাইড ট্যাবের মাধ্যমে পিডিএফটা পড়তে পারতেছি। ওকে, সাইড বাই সাইড ট্যাবের মধ্যে পড়ার একটা সুবিধা আছে, আমি এটাকে কলাপস করে দিই। করার সুবিধা হচ্ছে আমি চাইলেই
এখানে নোট ক্রিয়েট করতে পারবো। এই নোটের মধ্যে যেসব লাইনগুলো আমার পছন্দ এই লাইনগুলো আমি কপি পেস্ট করে রেখে দিতে পারবো, যাতে করে যখনই আমার এই জিনিসগুলো কাজে লাগবে তখন আমি যাতে এই জিনিসগুলো ইউটিলাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমার কাছে মনে হয়েছে এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, তখন আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন কি হয়েছে, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি, সে অটোমেটিক্যালি এখানে অ্যানোটেশন ক্রিয়েট করছে। নট অনলি দ্যাট, সে এই পেপারের সাথে আমার এই নোটের একটা কানেকশন ক্রিয়েট করে ফেলছে। দেখেন, আপনি মিটিং এ নোট নিচ্ছেন, প্রফেসর আপনাকে বললো, আপনি এটা স্লাইডের মধ্যে বলতেছেন, তুমি এই আইডিয়াটা কোথায় থেকে পাইছো, যেটা আমার সাথে অনেকবার হয়েছে আমি বলতে পারিনি, কারণ তখন আমি এই ট্রিক্স গুলো জানতাম না কিভাবে রেফারেন্স ট্র্যাক করতে হয়, কিন্তু এখন আমি জানি, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তখন আপনি আপনার নোটটা ক্রিয়েট ওপেন করলেন, ধরেন আপনি মিটিং এ আছেন, আপনি জানেনও না কি করতে হবে, জাস্ট 1 সেকেন্ড কন্ট্রোল ও ডিসিশন প্যারালাইসিস, আপনি জানেন এই নোটের মধ্যে এটা সেভ করছেন। এরপর এখান থেকে আপনি ক্লিক করে বললেন যে প্রফেসরকে, প্রফেসর বা আপনার বন্ধুকে বললেন যে এই আইডিয়াটা আমি এই ডিসিশন প্যারালাইসিসের উপর একটা বই ছিল, ওই বইয়ের এই 1 নাম্বার পেজের এই প্যারাগ্রাফ থেকে এই আইডিয়াটা পাইছি। তার মানে আপনি চাইলে আপনার রেফারেন্সটা খুব সহজেই ট্র্যাক করতে পারতেছেন, কোন আইডিয়া কোন পেপারে কোন নোট থেকে আসছে, এই জিনিসটা খুব সহজেই আপনি ট্র্যাক করতে পারতেছেন। এই জিনিসটা নিয়ে আমি খুবই আফসোস করি, এই জিনিসটা যদি আমার পিএইচডি শুরুতে কেউ আমাকে শিখিয়ে দিত আমার লাইফটা অনেক সহজ হতো, সত্যি কথা বলতে। কারণ আমি চাইলে এখন যে কোনো জিনিস এরকম কোনো একটা পার্টিকুলার নোট পড়তেছি, মনে হয়েছে যে আমার এই ইনফরমেশনটা তো আমার গুরুত্বপূর্ণ, এই ইনফরমেশনটা আমার কাজে লাগবে, আমি জাস্ট বেশি কিছু করতেছি না, এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে কপি করতেছি, কপি করে পেস্ট করে দিচ্ছি, জিনিসটা আমার অটোমেটিক সুন্দরভাবে এখানে নোট হয়ে যাচ্ছে, এখানে অ্যানোটেশন হয়ে যাচ্ছে। দেখেন, আমি আমার আইডিয়াগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারতেছি, কারণ একটা পেপার বা নোট বা আর্টিকেলের মধ্যে সব আইডিয়া কাজে লাগবে না, সব আইডিয়ার সাথে আপনার নিউরনগুলো রেজোনেট করবে না। যেগুলো রেজোনেট করবে সেগুলোকে আপনি কাইন্ড অফ অ্যাসেট আকারে ভল্টের মধ্যে সেভ করে রাখবেন। তাই না? এর থেকে কি সুন্দর জিনিস হতে পারে বলেন, যে লিটারেচার রিভিউ বা রেফারেন্স ম্যানেজ করার জন্য। এসব কিছু নিয়ে আসলে অনেক কিছু বলা যায়, তবে আমি আরেকটা জিনিস দিয়ে এই এক্সাম্পলটা শেষ করব। ধরেন আপনি ইয়ে করতেছেন, এই ব্যাপারটা এমনি র্যান্ডমলি পড়তেছেন, তখন মনে হলো আচ্ছা এই আইডিয়াটা খুব সুন্দর, একটু দেখে নিই না এই আইডিয়াটা আমি কোন নোটে ইউজ করছি। তখন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করলে দেখে দেখেন এই আইডিয়াটা কোন নোটে ইউজ করছেন সেটাও চলে আসছে। তার মানে আপনার লিঙ্কিংটা বাই ডিরেকশনাল, আপনি পেপার থেকে নোটে যেতে পারতেছেন, নোট থেকে পেপারে যেতে পারতেছেন। সো এখন আপনি যে কোনো কিছুই পড়েন, আপনি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে অবসিডিয়ানে রেখে পড়েন, আপনার লাইফ অনেক সহজ হয়ে যাবে। নট অনলি দ্যাট, অবসিডিয়ানে কিন্তু ব্রাউজার, ভিডিও টিডিও সবকিছুই দেখা যায়, আপনি আপনাকে অন্য একটা ব্রাউজার গিয়ে ভিডিও দেখতে হবে না, আপনি খুব সহজেই অবসিডিয়ানে ঢুকে ভিডিও দেখে এখানে হচ্ছে যে কি করতে পারবেন। মানে দেখালে আসলে অনেক কিছু দেখানো যায়, অনেক এক্সাম্পল আছে, কিন্তু আসলে এত কিছু দেখানো সম্ভব না। আপনাদের যাদের আরো বেশি আগ্রহ আছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, শুভঙ্কর দাস। এখানে যদি আপনি যান, সেখানে হচ্ছে গেলে কাইন্ড অফ 131টার মতো ভিডিও আছে, এখানে প্রচুর ভিডিও আছে। আপনি অবসিডিয়ান নিয়ে কিভাবে একটা পাইপলাইন ক্রিয়েট দাদা, করবেন, অবসিডিয়ান নিয়ে আহ, কিভাবে। আমি একটু হুম, ইন্টারাপ্ট করি, আপনি কাইন্ডলি যদি আপনার লিঙ্কটা একটু আমাদের চ্যাটে একটু শেয়ার করে। আচ্ছা, আমি লিঙ্কগুলো শেয়ার দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি আমার লিঙ্কগুলো শেয়ার দেওয়ারও পারপাস ছিল, কিভাবে বলি, যে আমি যখন এই সকালে প্ল্যানিংটা করতেছিলাম, দেখতে পাচ্ছেন যে লিঙ্কগুলো আমি যাতে করে মানুষ ইজিলি করতে পারে, বললাম যে আমার ফুল প্ল্যানিংটা আমি আধা ঘন্টায় করছি, তখন আমি লিঙ্কগুলো কপি করে রাখছি যাতে করে অডিয়েন্সদের এই জিনিসগুলো পেতে সুবিধা হয়। ঠিক আছে, সো আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে রাখতেছি। লেট মি গো টু মাই চ্যাট অ্যাগাইন। সো আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম। এগুলো হচ্ছে এডিশনাল রিসোর্স। আমার দুটো ইউটিউব চ্যানেল আছে, একটা বাংলা ইউটিউব চ্যানেল, একটা ইংরেজি ইউটিউব চ্যানেল। দুইটা চ্যানেলের মধ্যে আপনি অবসিডিয়ান, নলেজ ম্যানেজমেন্ট, রিসার্চ, প্রোডাক্টিভিটি নিয়ে অনেক রিসোর্স পাবেন, অনেক পডকাস্ট পাবেন। আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করবে। আর আমি আমার ফেসবুকে নিয়মিত লিখি, সো এই এই লিঙ্কগুলো কপি করে রাখতে পারেন। লিঙ্কডইনটা একটু পরেই দিচ্ছি, আমার স্লাইড একটু বাকি আছে, কারণ আমি আসলে পারপাস ছিল যে কি আপনাদেরকে অনেক বেশি ডেমো দেখাবো বকবক করার থেকে, এবং সেটা আমি করছি অনেকক্ষণ ধরে। এখন মনে হয়েছে একটু বকবক করা দরকার। এখন তাহলে আমি আবার স্লাইডে ফিরে আসি, ঠিক আছে? দিয়ে দাও। ওকে, আপনি কি আর কিছু বলবেন, নাকি আমি কোশ্চেন না, বলবো? দাদা, কোশ্চেনে আমরা টুকটাক যেতে পারি একটু বোধহয়। আচ্ছা, কেউ যদি বোর হয়ে যান একটু বললেন। আমি আসলে অনেকক্ষণ কথা বলছি, আপনারা চাইলে আম, আমি একটু পজ দিব। দাদা, আমরা এই কোশ্চেন অ্যান্সারের পরে আমরা মনে হয় যে 5 মিনিটস বা 10 মিনিটস হুম। এটা ব্রেক দিতে পারি আমার মনে হয়।
আচ্ছা, আমি কি এখন কোশ্চেন, আচ্ছা আমি একটা কাজ করি, আমার স্লাইডটা 5 মিনিটের মধ্যে শেষ করে দিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে আমি কোশ্চেন গুলো নিবো, ওকে? ওকে। ওকে, আমার স্লাইডটা দেখা যাচ্ছে আশা করি। আমি হচ্ছে যে কি ডেমোটা দেখানো হয়ে গেছে। তো এখন ধরে যে কথাটাই বললাম, সে কথাটার সারমর্ম একটাই, যে আমাদের লাইফে সবকিছুতে একটা লিভারেজ দরকার। সবকিছুতে একটা লিভারেজ দরকার। লিভারেজ কেন দরকার? আমরা ফিজিক্সে পড়ছি, আমরা সবাই ছোটবেলায় ফিজিক্সে পড়ে আসছি না, যে আমি কম বল প্রয়োগ করব কিন্তু আমার আউটপুট বেশি আসবে, কাজ বেশি হবে, তাই না? এই জন্য আমার কি লাগবে? একটা লিভার লাগবে। সো এখন থেকে আপনারা যেটা ভাববেন, আপনাদের লাইফের লিভার হচ্ছে নোট টেকিং বা অবসিডিয়ান, বা আরেকটা টুল আছে জটেরো, সেটাও ইউজ করতে পারেন, যেটা ডেমো হয়তো এই সেশনে দেখায়নি, ফিউচারে যদি কোনো সেশন হয় সেটা হয়তো দেখাবো। সো আপনাদের লাইফের লিভারেজ হচ্ছে নোট টেকিং, সেকেন্ড ব্রেন এবং অবসিডিয়ান। এই এই নোট টেকিংটা আপনার লাইফটাকে অনেক ইজি করে দিবে। আপনি যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন। যে একটু আগে বললাম যে আমি সেশনের প্রিপারেশন 30 মিনিটে নিয়েছি, এর কারণ হচ্ছে আমি আমার প্রিভিয়াস নোটগুলো ইউজ করছি। এর কারণ হচ্ছে আমি প্রিভিয়াস রিসোর্স গুলো ইউজ করছি এবং প্ল্যানিংটা করতে আমার বেশি সময় লাগেনি। আপনি প্রত্যেকটা কাজে লাইফের এই জিনিসটা ইউজ করতে পারবেন, সেই জন্য আপনাকে লাইফে লিভারেজ ইউজ করতে হবে। এটা হচ্ছে আমার বলা মূল উদ্দেশ্য। এবং এটা আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়াবে। আম, প্রথমে হয়তো এই অভ্যাসটা বিল্ড আপ করতে অনেক সময় লাগবে, তবে আম, আমি আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, অবসিডিয়ান স্টার্ট হেয়ার, এটা দিয়ে যদি আপনি শুরু করেন অভ্যাসটা বিল্ড আপ করতে পারবেন। এভাবে করে করে আপনি যখন 5 মাস 6 মাস করবেন, দেখবেন একসময় আপনি প্রো হয়ে গেছেন। আপনার মনে হবে যে আপনি যা শিখতেছেন, যা করতেছেন, সবকিছু আপনার এখন নিজের কন্ট্রোলে আছে, আপনার সবকিছুই মনে থাকবে। এই জিনিসটাই হচ্ছে যে কি আসলে আম, বলা হচ্ছে যে কি এই স্লাইডের মূল পারপাস। এরপর একটা সুন্দর গল্প বলবো, যে লেখালেখি নিয়ে। সেটা হচ্ছে আম, ব্লুমা জেগারনিক নামে এক সোভিয়েত সাইকোলজিস্ট ছিল। এটা প্রায় 100 বছর আগের, 100 বছর থেকে একটু বেশি আগের ঘটনা। উনি হচ্ছে দেখি একটা রেস্টুরেন্টে গেল ওনার কলিগদের নিয়ে। যাওয়ার পরে হচ্ছে দেখি উনি ওনার কলিগ ওনারা অনেক বেশি অর্ডার দিছে, এবং অর্ডার গুলো হচ্ছে দেখি কোয়ান্টিটি অনেক বেশি ছিল, এবং ওনারা প্রিসাইসলি রেসিপি বলে দিছে কোনটা কিভাবে করতে হবে। এবং যে ওয়েটার ছিল, ওয়েটার প্রত্যেকটা জিনিস প্রিসাইসলি মনে রাখছে, এবং সে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সার্ভ করছে। তো যেই গার্নিক, যে সাইকোলজিস্ট ছিল, উনি বলল, উনি হচ্ছে যে কি ওর মেমোরির খুব প্রশংসা করলো, যে আপনার মেমোরি তো খুবই ভালো, যে আপনি সবকিছু প্রিসাইসলি মনে রাখছেন। তারপর হচ্ছে উনারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর উনি খেয়াল করলেন উনি ওনার জ্যাকেটটা রেস্টুরেন্টে ফেলে আসছেন। তো উনি ওয়েটারকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমার রেস্টুরেন্ট, আমার জ্যাকেটটা দেখতে পেয়েছো? ওইটা তখন খুবই মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। ওইটার মানে ব্লুমাকে চিনতেই পারছে না, মানে কি হচ্ছে, আমি তো আপনাকে চিনি না, কাইন্ড অফ এরকম একটা ব্যাপার স্যাপার। তখন হচ্ছে যে কি মানে ব্লুমা খুবই অবাক হলো, একটু আগেই হচ্ছে যে কি এই লোকটার মেমোরি নিয়ে এত প্রেস করলো, এর মধ্যে কয়েক মিনিটের মধ্যেই লোকটা আমাকে ভুলে গেল, এটা কিভাবে সম্ভব? তখন হচ্ছে আম, ওই প্রফেসর টেবিলে বসে অনেকক্ষণ ধরে ওয়েটারকে খেয়াল করছে, আসলে ওয়েটারের মেমোরি কিভাবে কাজ করে। তখন দেখলো কোনো একটা অর্ডার যখন চলতে থাকে, তখন অর্ডারের প্রত্যেকটা জিনিস ওয়েটার মনে রাখে। এজ সুন এজ অর্ডারটা কমপ্লিট, মাথা থেকে সব খালি হয়ে গেছে, যে কারণে আমাদের এক্সামের শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মনে হয় মাথা পুরো খালি, আমি এক্সামে কি দিছি, কি করছি, কি লিখছি, কিছুই মনে নাই। সেটা অলওয়েজ আমার সাথে হইতো, অনেকের সাথেই হইতো। এই ইফেক্টটাকে বলে জেইগার্নিক ইফেক্ট। মানে ওপেন টাস্ক আমাদের মাথাকে সবসময় অকুপাই করে রাখে। অকুপাই করে রাখলে কি হয়? ওপেন টাস্ক, ওপেন ইনফরমেশন আমাদের মাথাকে অকুপাই করে রাখে। এটা হলে কি হয়, আমরা অনেক ইনফরমেশন আমাদের মাথায় আসে না প্রত্যেক দিন, আমরা কাইন্ড অফ এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের প্রচুর ইনপুট হচ্ছে কিন্তু কোনো আউটপুট হচ্ছে না। এতে করে আমাদের কাইন্ড অফ আমরা একসময় আমাদের মনে হয় আমাদের খুব মাথায় ভারী লাগছে, ঘুম আসছে না, অস্বস্তি লাগছে, এবং অনেক আইডিয়া আসতেছে, এবং এই জিনিসগুলো মাথার মধ্যে কিলবিল করতে থাকে এবং আমাদের মধ্যে একটা অস্বস্তি ক্রিয়েট করে। সো এটা সলিউশন হিসেবে উনি যেটা প্রপোজ করলো, আমরা যদি যত আইডিয়া আসে, যত কিছু আসে, সবগুলো আমরা লিখে রাখি, তাহলে কাইন্ড অফ আমাদের মাথা আনকনসিয়াসলি ধরে নেয় যে ইট উইল বি টেকেন কেয়ার অফ লেটার, এবং আমরা অনেক বেশি রিল্যাক্স ফিল করি। ঠিক আছে? এটা বলা হচ্ছে এরকম, নোট টেকিং পারপাসটা হচ্ছে অনেকে এভাবে ইউজ করবেন, আপনার যেসব আইডিয়া আসতেছে লিখে রাখবেন। কোনো একটা লিংক, ফেসবুকের পোস্ট মনে হচ্ছে খুবই কাজের, পেস্ট করে রেখে দিবেন। কোনো একটা আর্টিকেল ভালো, পেস্ট করে রেখে দিবেন, তাহলে আপনি সেকেন্ড টাইম এটাকে মাথায় নিয়ে ঘুরতে হবে না, এবং আপনি এটা ইজিলি খুঁজে পাবেন। So, এভাবে যদি আপনি ভাবেন, আপনি অভ্যাস বিল্ড আপ করতে পারবেন, এবং এটা এখান থেকে আপনার কাইন্ড অফ সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন, এবং মাথাটা খালি হয়ে যাবে। কারণ দিন শেষে লেখালেখিটাকে আমরা খুবই আন্ডার রেটেড ভাবি, কিন্তু এটা হচ্ছে লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। লিখে রাখলে মাথা খালি হয়ে যাবে, কারণ ইনপুট আউটপুট যদি না হয় আপনি পাগল হয়ে যাবেন। ইনপুট এবং আউটপুট কাইন্ড অফ ইকুয়াল হওয়া উচিত, তাই না?
ওকে, এরপর এই স্টোরিটা কাইন্ড অফ আমার একটা পার্সোনাল স্টোরি। আমি আম, যেটা হচ্ছে যে কি বলছিলাম যে 21 সালে যখন এখানে পিএইচডি শুরু করি, আমি হচ্ছে আসি নিউ ইয়র্কের ক্লার্কসন ইউনিভার্সিটিতে। সো এখানে যেটা হইতো সেটা হচ্ছে যে কি অনেক বড়, মানে শীতকালে প্রায় জানুয়ারি মাসে প্রায় 2 ফিটের কাছাকাছি বরফ হতো। এবং এই বরফ পেরিয়ে প্রায় 40 মিনিট হেঁটে ইউনিভার্সিটিতে যেতাম, আবার আসতাম। সো ওই সময়টাই কাইন্ড অফ হচ্ছে যে কি খুবই ডিফিকাল্ট সময় ছিল বলবো। এবং এটা 2 বছর ধরেই করছি। এবং 2 বছর ধরে করার পরে দেখতে পাচ্ছেন যে বরফ কি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনাদেরকে বরফটা দেখায় যে বরফটি কিভাবে ক্লিন করতেছে। সো এটা হচ্ছে আমার একটা পছন্দের সুন্দর ছবি আমাদের বাসার সামনে। এরপর আমরা হচ্ছে দেখি 2 বছর পরে একটা পুরাতন গাড়ি কিনি, অনেক পুরাতন মডেলের একটা গাড়ি কিনি। এবং এই গাড়িটা কেনার পরে একদিন আমরা হচ্ছে একটা ট্যুরে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমার স্ত্রী, আহ আমার ওয়াইফ সাথী, সাথীকে আমি বলতেছিলাম একটা জিনিস খেয়াল করছো? বললো কি? দেখো তো আমাদের গাড়ির নাম্বারটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, নাম্বার প্লেটটা এখন ভ্যালিড না, এই জন্য আমি দেখাচ্ছি, কারণ ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের গাড়ির নাম্বারটা খুবই সুন্দর। তো কিরকম? আমাদের গাড়ির নাম্বারটা হচ্ছে 6734। কিরকম সুন্দর! খেয়াল করে দেখো, 6। তার আগে আমি জিজ্ঞেস করছিলাম ওকে যে তুমি কি আমাদের গাড়ির নাম্বারটা জানো কিনা। সে বললো না, কারণ নাম্বারটা খুবই কঠিন এবং আমিও নাম্বারটা কখনো মুখস্থ রাখতে পারতাম না, কারণ নাম্বারটা অনেক জায়গায় দেয়া লাগতো ইন্স্যুরেন্স পলিসি ইয়ে করার জন্য। তো ওই দিন আমি বললাম দেখো আমাদের নাম্বারটা কিন্তু মনে রাখা খুবই সহজ এবং খুবই সুন্দর। আমি যদি 6 এবং 4 কে যোগ করি তাহলে 10 হবে, তাই না? 10। 7 এবং 3 কে যোগ করি তাহলে 10 হবে, তার মানে লাস্টের দুইটা সংখ্যা এবং মিডল দুইটা সংখ্যা যোগ করলে 10 হবে। আবার আমি 7 থেকে যদি 6 বিয়োগ করি 1 হবে। 4 থেকে যদি 3 বিয়োগ করি 1 হবে। তার নাম্বারটা দেখেন কত সুন্দর। এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম এখন বলো তো নাম্বারটা মনে থাকে কিনা। এরপর থেকে আমরা কখনোই আমাদের গাড়ির নাম্বারটা ভুলিনি। ঠিক আছে। এখন একটু আগে যে ইনফরমেশন, যে জিনিসটা জাস্ট একটা ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনটা এখন একটা স্টোরি হয়ে গেছে। কিভাবে স্টোরি হয়েছে? জাস্ট কিছু কানেকশনের মাধ্যমে। এবং এই স্টোরি হয়ে যাওয়াতে আমরা ইনফরমেশনটা মনে রাখতে পারতেছি। এটা কাইন্ড অফ আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে। তার মানে কানেকশন, আমরা যখন শিখবো যত বেশি কানেকশন বিল্ড আপ করবো, আমাদের শিখার প্রক্রিয়াটা অনেক সহজ হবে, আমরা জিনিসগুলো মনে রাখতে পারবো, আমরা একটার সাথে আরেকটা কানেকশন ক্রিয়েট করতে পারবো এবং আমাদের লাইফটা অনেক ইজিয়ার হবে। এই কানেকশন ক্রিয়েট করাই হচ্ছে দেখি আপনাকে অবসিডিয়ান হেল্প করবে। এবং আপনি যত বেশি কানেকশন ক্রিয়েট করবেন, আপনি তত বেশি নতুন জিনিস ক্রিয়েট করতে পারবেন। এই জিনিসটাই মূলত হচ্ছে যে কি বলা এই গল্পের মূল উদ্দেশ্য। Okay, আচ্ছা। আম, আরেকটা জিনিস, কানেকশন নিয়ে আরেকটা গল্প আছে আর্টারি এবং ভেইন নিয়ে। আমি যদি আপনাদেরকে কোশ্চেন করতে বলি চ্যাটে, আমরা ছোটবেলায় সবাই আর্টারি এবং ভেইন নিয়ে শিরা ধমনির মধ্যে পার্থক্য শিখেছিলাম। কারো কি মনে আছে যে এটার মধ্যে পার্থক্যটা কি? সত্যি বলতে আমারও মনে ছিল না এই গল্পটা পড়ার আগে। একটা, আমরা যখন পড়লাম যে আর্টারি হচ্ছে যে কি ওয়াল হচ্ছে থিক এবং ইলাস্টিক, ভেইনের ওয়াল হচ্ছে থিন এবং হচ্ছে যে কি থিন। এই দুটা জাস্ট ডিসক্রিট ইনফরমেশন, তাই না? এখন এবং হচ্ছে যে কি আরো অনেকগুলা ইনফরমেশন আছে, আমি খুব বেশি বার্ডেন না করি আপনাদেরকে। এই দুইটা ইনফরমেশন কাইন্ড অফ আমার কাছে ইনফরমেশন, আমার এই জিনিসটা কখনোই মনে থাকবে না। কিন্তু এই জিনিসটাকে কিভাবে মনে রাখা যায়? এই জন্য একটা এক্সাম্পল একটা পেপারে আছে, স্টেইন এট অল 1984 এর পেপার। ওখানে উনি বলছে আমরা যদি আমাদের নতুন ইনফরমেশনটা প্রিভিয়াস ইনফরমেশনের সাথে কানেকশন ক্রিয়েট করতে পারি, তাহলে আমাদের যে কোনো কিছু মনে রাখা সহজ হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা জানি আমাদের হার্ট হচ্ছে যে কি ব্লাড পাম্প করে, এটা আমরা সবাই জানি, তাই না? এটা আমাদের পুরাতন ইনফরমেশন। আবার হার্ট ব্লাড পাম্প করে, আবার হার্টের মধ্যে ব্লাড ফিরে যায়। এখন পুরাতন ইনফরমেশনটাকে যদি এভাবে করি, আচ্ছা ঠিক আছে, হার্ট যেহেতু ব্লাড পাম্প করে, তার মানে যেটা দিয়ে ব্লাড পাম্প করে সেটা তো অনেক প্রেশার নিতে হবে। অনেক প্রেশার নেওয়ার জন্য ওটার অবশ্যই ওয়ালটা তো ঠিক হওয়া লাগবে এবং ইলাস্টিক হওয়া লাগবে। তার মানে আর্টারি হচ্ছে যে কি হার্টের সাথে ডিরেক্টলি কানেক্টেড, যেটা দিয়ে কাইন্ড অফ সে ব্লাডটা পাম্প করে। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি প্রিভিয়াস নলেজের সাথে আমাদের বর্তমান নলেজটা কানেক্ট করে আমরা বুঝতে পারছি আর্টারির ক্যারেক্টারিস্টিক গুলো মনে রাখা ইজিয়ার। সেম ভাবে ভেইনের মধ্য দিয়ে কাইন্ড অফ, ভেইন হচ্ছে একটা ড্রেনেজ সিস্টেম। আমরা যখন ব্লাড গুলা ড্রেন দিয়ে কোনো একটা পানি যায়, সেটার মধ্যে প্রেশার লাগে না, অটোমেটিক যায়। সেরকম ভাবে আমি ভাবতে পারি আমাদের, যেহেতু শরীর থেকে যখন হার্টের মধ্যে ব্লাড গুলো ফেরত যায় সেখানে কিন্তু কোনো প্রেশার লাগে না, তার মানে আমার ভেইনের ওয়ালটা কিন্তু ঠিক হওয়া লাগবে না।
থিন হলেও লো প্রেশার সে নিতে পারবে। তার মানে সেখান থেকে আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক শিখে গেলাম। সেটা হচ্ছে ভেইনের ওয়ান হচ্ছে থিন এবং এটা হচ্ছে কম্প্রেশন নিতে পারবে। তার মানে আমরা নতুন ইনফরমেশনটা পুরাতন ইনফরমেশনের সাথে কানেকশন ক্রিয়েট করে খুব সহজেই জিনিসটাকে মনে রাখতে পারতেছি। তো এটাই হচ্ছে যে কি কাইন্ড অফ কানেকশনের গুরুত্ব। তো আমরা যখন কিছু শিখবো এভাবে কানেক্ট করার চেষ্টা করব। ওকে, এডিশনাল রিসোর্স। এই ভদ্রলোকের লোকের একটা বই আছে, বিল্ড এ সেকেন্ড ব্রেইন, এই বইটা পড়তে পারেন। তবে আমি রিকমেন্ড করি সবাইকেই এই বইটা পড়তে, দিস বুক। আমি বলবো নলেজ ম্যানেজমেন্টে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক। ঠিক আছে, আপনারা হাউ টু টেক স্মার্ট নোটস বাই শঙ্কর এই বইটা পড়বেন। আর বিল্ড এ সেকেন্ড ব্রেইন এই বইটা পড়তে পারেন। আমার ভিডিওগুলো যদি দেখেন এই বইটা মোটামুটি কভার হয়ে যায় অনেক কিছু। তবে এই বইটা থেকে আমার কাছে মনে হয়েছে এই বইটা আপনাদেরকে অনেক হেল্প করবে সেকেন্ড ব্রেইন বিল্ড আপ করতে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে, আবার কানেকশন ক্রিয়েট করতে। এটা হচ্ছে একটা রিসোর্স। আর আমার দুইটা চ্যানেল অলরেডি আমি লিংক দিয়ে দিয়েছি, একটা হচ্ছে ইংরেজি চ্যানেল, একটা হচ্ছে বাংলা চ্যানেল। ইংরেজি চ্যানেলে নলেজ ম্যানেজমেন্ট বা অবসিডিয়ানের উপর অনেক টিউটোরিয়াল আছে, যেগুলা আপনি শুরু করতে পারেন অবসিডিয়ান স্টার্ট হ্যাট দিয়ে, তারপর দেখতে পারেন বিল্ড ইউর সেকেন্ড ব্রেন স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে আপনাকে হ্যাবিট বিল্ড আপ করতে হেল্প করবে। সেকেন্ড প্লেলিস্টটা হচ্ছে আপনাকে একটা সাস্টেনেবল পাইপলাইন বিল্ড আপ করতে হেল্প করবে। আর বাংলা চ্যানেলে অনেক পডকাস্ট আছে এটা নিয়ে, এই জিনিসটা নিয়ে মানুষের এক্সপিরিয়েন্স, মানুষ কিভাবে এটাকে ইউটিলাইজ করে, এই জিনিসটা আপনারা হচ্ছে যে কি বাংলা চ্যানেলে পাবেন। এবং দুইটার লিঙ্কই আমি একটু আগে দিয়ে দিয়েছি এবং আমি লিঙ্কগুলো আবার পেস্ট করতেছি। আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার দুইটা চ্যানেল, ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল প্রোফাইল। তাহলে এই রিলেটেড অনেক ইনফরমেশন আপনারা পাবেন। সো এই বলেই হচ্ছে যে কি আমি আমার স্পিচ এখানেই শেষ করব। অনেক কিছুই বলে ফেলছি আসলে, আমি এক্সপেক্টও করিনি এত কিছু কভার করতে পারবো। আর আমি এটাও আশা করিনি মানুষজন এত ধৈর্য সহকারে এতক্ষণ ধরে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমার লিঙ্কডইনটা এখানে দেওয়া আছে, আমি স্লাইডটা শেয়ার করে দিব ভাইয়ের সাথে। আপনারা স্লাইড এবং লিঙ্ক আশা করি পেয়ে যাবেন। দ্যাটস অল ফর টুডে। আমি এখন কোশ্চেনগুলো আনসার দিব, তার আগে হয়তো আমি যাবে ভাইয়ের কাছে ফেরত যাব। ওকে দাদা, দাদা আপনাকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। কারণ হচ্ছে যে নোটিং এর ব্যাপারে আমার অভিজ্ঞতা যদি শেয়ার করি, আমি অনেক দীর্ঘদিন ধরে এটা ট্রাই করার চেষ্টা করতেছি। বাট মনে হচ্ছে যে না, আসলে হয় না, বা এটাকে ইউটিলাইজ করা হয় না, প্রচুর নোট নেওয়া হয়। বাট আপনার ভিডিওগুলা বা আপনার যে পডকাস্টগুলো আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে যে আপনার কাছ থেকে যদি সরাসরি ব্যাপারগুলো শোনা যায় তো এটা আমার কাছে খুব দারুণ মনে হইতো। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে যেহেতু ব্যাপারটা দারুণ, সেহেতু আমি একা কেন শিখবো। আমি হয়তো আপনাকে কয়েকদিন রিকোয়েস্ট করলে যে দাদা আমাকে একটু দেন, আপনি হয়তো কষ্ট মষ্ট করে সময়টা আমাকে হয়তো বের করে একটা বেসিক ডিজাইন দিতেন বা আমাকে হয়তো কিছু হোমওয়ার্ক দিতেন, আমি এগুলো স্টাডি করতে পারতাম। বাট যেহেতু এটা একটা কমন প্রবলেম, সেহেতু আমার মনে হলো যে না, এটা আমরা একটা সামগ্রিক একটা ওয়েতে নিয়ে যাই। এই জন্য আমি বোধহয় আপনার সাথে ডিসেম্বর থেকে কমিউনিকেট করতেছিলাম, আপনার ব্যস্ততা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে হচ্ছিল না। তো থ্যাংক ইউ সো মাচ এগেইন। আর আমরা একটু সেশনে যাব। আর একটা ব্যাপার হচ্ছে যে আরো কথা হয়তো বলবো, আপনারা যারা ভিডিও লিঙ্কটা বা এটা পেতে চান, এখানে বেসিক্যালি দুটো কোশ্চেন আছে। খুব সিম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা আসলে খুব সিগনিফিকেন্ট কিছু না। জাস্ট আপনারা ফর্মটা ওপেন করলেই বুঝতে পারবেন এবং আপনাদের যে ট্রু ওপিনিয়নটা এটা সম্পর্কে একটু জানাবেন কাইন্ডলি। আমি লিঙ্কটা শেয়ার করতেছি, অ্যান্ড দিস উইল টেক মেবি সর্বোচ্চ গেলে হয়তো 2 থেকে 5 মিনিট সময় লাগবে। আপনারা কাইন্ডলি একটু ফর্মটা ফিল আপ করে ফেলবেন। এটা আসলে কি দাদা, এটা কারণ হচ্ছে যে এটা আমাদের উদ্দেশ্য যেটা খুব সিগনিফিকেন্ট কিছু না। আমরা যারা হচ্ছে আমাদের রিসার্চ পার্সন থাকেন, তারা আসলে যে সময়টা ইনভেস্ট করেন তাদের একটা থ্যাংক ইউ নোট হিসেবে আমরা এটাকে কালেক্ট করে আমরা দেই আর কি। আহ, এটা অনেকের উপকার হয় বা এটা কাইন্ড অফ আমি দোয়া হিসেবেও কনসিডার করি। তো হোয়াট এভার, এটার জন্য আপনারা আহ, সময় নিয়ে একটু করে ফেলেন। আর এটাই, এখন দাদা অ্যান্সার গুলা দিলে দেন হচ্ছে আমরা ফার্দার ডিসকাশনের দিকে যাবো ইনশাল্লাহ। তো আমরা দাদা এটার জন্য আমরা মনে হয় যে 3টা মিনিট আমরা একটু ব্রেক নেই, বাই দিস টাইম ওনারা এটা। ওকে, শিওর। শিওর, টেক ইউর টাইম। শিওর, টেক ইউর টাইম। আমরা আবার হচ্ছে 40-এ আমরা হচ্ছে জয়েন করবো ইনশাল্লাহ, মানে জয়েন করবো বলতে আর কি, আবার শুরু করবো।
ওকে দাদা, দাদা কি আছেন? আমি আছি। দাদা, খুব চমৎকার কিছু বিষয় আপনাকে শেয়ার করি। মানে ব্যাপারগুলো আসলে, হুম। সরি টু সে, এটা এম্বারেসিং কিছু ব্যাপার। সাম পিপল আসলে চ্যাট জিপিটি কে দিয়ে আনসার লেখাইছে, ইভেন এটার উপরে যে লিখতে হয় যে মানে অন্ততপক্ষে এগুলো যে কাট সাট করে দিতে হয়, যে আপনার হুম। রিসোর্স হুম। সম্পর্কে হচ্ছে যে আপনার থ্যাংক ইউ নোট নিচে লিখে দেওয়া হলো, এটা সহই কপি পেস্ট করে দিচ্ছে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। তো দাদা, আমার একটা কোশ্চেন ছিল, মানে এটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং ডেফিনেটলি আপনার সুযোগ থাকলে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের ফার্দার আরো টুকটাক কিছু সেশন নিবেন, যেটা ইফেক্টিভ নোট টেকিং বা অন্যান্য কিছু বিষয় লার্নিং। আপনি একটু একটা কথা বলেছেন যে লার্নিং হাউ টু লার্ন, এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়। তো ডেফিনেটলি এটা স্টাডি করে পারা যায়, বাট আপনার যে অভিজ্ঞতার সাথে ব্যাপারগুলো হলে এটা আমাদের কাছে দারুণ হয়। তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো বা পরবর্তীতে জানাবো। আমার একটা প্রশ্ন ছিল দাদা, যে এই ডিজিটালাইজেশনের যুগে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উই আর হেভিলি ডিপেন্ডেন্ট অন জিপিটি। তো এই ক্ষেত্রে আসলে আমাদের ক্রিয়েটিভিটি ধরে রাখার জন্য, বা আপনার যদি কোনো সাজেশন থাকতো বা প্র্যাকটিসগুলো থাকতো, যে কোনো কিছু হলেই আমরা জিপিটিতে সার্চ দিচ্ছি, যা সামারাইজ করে দিচ্ছে, বা আমরা হেভিলি এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়েছে, ডিভাইস কেন্দ্রিক হয়েছে, সেই ক্ষেত্রে এটা কনসিস্টেন্সি বা ধরে রাখতে, বা আমরা মানে যেমন আগে আপনাদের সময় যে পিএইচডিটা, আমি এখন খুব মানে আনলাকি ফিল করি দাদা, যে আপনাদের সময় জিপিটি ছিল না। এটা আপনাদের জন্য একটা আশীর্বাদ, কঠিন আশীর্বাদ আমি যেটা বলি, কারণ এখন আমাদের আপনার রিসার্চ পেপার পড়ে পড়ে ইনফরমেশন গুলা পিক করতেন, বাট আমরা এখন কি করতেছি, এটা রিসার্চ পেপার হয়তো নোটবুক এলএমএ কিংবা জিপিটি কে বা অন্যান্য সে তুলে দিচ্ছি, তারা আমাদেরকে সামারাইজ করে দিচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমরা খুব এক্সাক্ট ইনফরমেশনটা পাই না। তো আমাদের এই যে ক্রিয়েটিভিটিতে নষ্ট হচ্ছে, এটা কি আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারে, বা আপনার যদি কোনো সাজেশন থাকতো কাইন্ডলি। আচ্ছা, আমি কিভাবে করি তাহলে আমি বলি। জি সত্যি কথা বলতে, এটা এটা নিয়ে অনেক ধরনের ডিসকাশন করা যায়। আম, ভালো খারাপ অনেক ধরনের ডিসকাশন করা যায়। যখন ক্যালকুলেটর আসছিল মার্কেটে, তখন অনেক মানুষ বলছিল মানুষ তো আসলে অঙ্ক করা ভুলে যাবে, তাই না? জি জি সো মানুষ আসলে অঙ্ক করা ভুলে যাবে। মানুষ আসলে অঙ্ক করা ভুলে যায়নি, মানুষ বেসিকটা শিখছে। বেসিক শিখে ক্যালকুলেটর ইউজ করতেছে। সো জিপিটি থেকে যদি আমি এভাবেই চিন্তা করি যে আসলে আমি যেভাবে করি আর কি, ধরেন কোনো একটা পেপার পড়তে হবে, আমি পেপারটা একবার গো থ্রু করে যাই। আমি কখনো পেপার একা একা পড়ি না। আমি ওই পেপারটা যদি ওপেন সোর্স হয় জিপিটিতে আপলোড করে রাখি, যখনই পড়তেছি তখন। রাখার পরে কোনো একটা জিনিস আমার বুঝতে কষ্ট হচ্ছে, টাইম লেগে যাচ্ছে, আমি জানি যে এই জিনিসটা, যেহেতু এই ডোমেইনে কাজ করি, আমি যদি 3 ঘন্টা স্পেন্ড করি আমি এটা বুঝতে পারবো। তখন আমি চ্যাট জিপিটি কে ডিফারেন্ট টাইপের কোশ্চেন করি, আমার মনের মধ্যে ওটা নিয়ে কি কি কোশ্চেন আছে। ওখান থেকে দুই একটা সুন্দর সুন্দর লাইন পাই বা ইনসাইট পাই, যেটা হয়তো আমাকে নতুন ভাবে ভাবাতে শিখাচ্ছে। ওই ইনসাইটটা আমি আমার অবসিডিয়ানে নোট করে রাখি, রেফারেন্স সহ। মাঝে মাঝে কোনো পার্টিকুলার প্রসেস পেলে ওই লিঙ্কটা আমি নোট করে রাখি। তার মানে আমি আসলে যেটা করতেছি, আমি আসলে চ্যাট জিপিটিকে আমার নিজেকে এনহেন্স করতে ইউজ করতেছি, আমার নিজের ক্রিয়েটিভিটিকে কমাতে ইউজ করতেছি না। এখন আমরা যদি এভাবে ভাবি, তাহলে আমার মনে হয় জিনিসটা, টুলটাকে আমরা যদি এজ এ সাপোর্ট হিসাবে ইউজ করি, তাহলে মনে হয় আমাদের এই সমস্যাটা থাকবে না। কখনো আমরা ভাববো না চ্যাট জিপিটি আমাকে রিসার্চ করে দিবে, আমার রিসার্চ আমি করব। অবশ্যই আমি পেপারটা আমি পড়বো, তবে চ্যাট জিপিটি থেকে হেল্প নিব সেটা বুঝতে বা ওভারঅল প্রোডাক্টিভিটিটা বাড়াতে। জি দাদা। তাহলে এভাবে যদি আমরা ভাবি, তাহলে হয়তো আমাদের, হয়তো ওই আমাদের যে চিন্তা করার জিনিসটা কখনোই কমবে না। অবশ্যই চিন্তাটা আমার মাথা থেকে আসতে হবে। প্রবলেমটা ফার্স্ট ড্রাফট অলওয়েজ আমি নিজে লিখি। তার মানে ফার্স্ট হচ্ছে ড্রাফট। বিষয়টা এরকম যে ফার্স্ট দাদা, ড্রাফট। আমাকে এখানে কনসাস থাকতে হবে এক্স্যাক্টলি, যে আমি চ্যাট জিপিটির উপর ডিপেন্ডেন্ট হচ্ছি না, বরং আমি হচ্ছে ডিপেন্ড। যে চ্যাট জিপিটিকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিচ্ছি, আমার যে জায়গাগুলো অনেক বেশি সময় লাগবে সেইগুলোকে সে আমাকে সহজ করে দিচ্ছে কাইন্ড অফ। হ্যাঁ, ওকে। দ্যাটস ইট। আমি ওভাবেই চ্যাট জিপিটি ইউজ করি। যেখানে যেখানে আমার প্রোডাক্টিভিটি বাড়ানো লাগবে, যেখানে আমার পার্সোনাল ইনপুট কম, সেখানে আমি চ্যাট জিপিটি ইউজ করি। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, এআই। আপনি যদি কোনো একটা প্রসেস বা কোনো একটা পার্টিকুলার কাজকে 10টা ভাগে ভাগ করেন, জি যেমন আমার ভিডিও মেকিং এর ক্ষেত্রে অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপ গুলোর মধ্যে এআই কিন্তু ফুল স্টেপ করতে পারে না, জি। এ টু জেড করতে পারে না। বুঝতে পারলাম। কিন্তু আমি যদি ফুল স্টেপটাকে অনেকগুলা স্টেপস, মাল্টিপল ধাপে ভাগ করি, কিছু কিছু ধাপ এআই আমার থেকে 10 থেকে 12 গুণ ফাস্টার করতে পারে। জি দাদা। এবং আমাকে ভাবতে হবে ওইখানে আমার ইনপুটের দরকার আছে কিনা। আমার ইনপুটের যদি দরকার না থাকে, সেখানে আমি এআই ইউজ করে আমার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে ওভারঅল পাইপলাইনে। যেমন আমি যখন ভিডিও বানাই, আমি যেটা করি,
এই যে বাংলা ভিডিওগুলো আমি যখন বানাচ্ছি বা পডকাস্ট গুলো বানাই, এই পডকাস্ট গুলো থেকে আমি জানি এই পডকাস্টটা আমি পুরাটা একবার নিজে শুনি। শোনার পরে আমি সুন্দর করে নোট করে রাখি কোন কোন লাইনগুলা খুবই সুন্দর বা গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্ট ট্রিগার করে। ওগুলো আমি টাইম স্ট্যাম্প দিয়ে নোট করে রাখি। এরপর ফুল পডকাস্টটা আমি জানি এটা আমি নিজে ট্রান্সক্রাইব করতে গেলে আমি 5 দিন লেগে যাবে। আমি একটা পাইথন এপিআই আছে, এপিআই দিয়ে সে আমাকে ট্রান্সক্রাইব করে ফুল ট্রান্সক্রাইবার টেক্সট ফাইলে সেভ করে দেয়, সেখানে আমি এআই লাগাইছি। কিন্তু আমি যখন বলতেছি সেখানে এআই নেই, আমি জাস্ট আমার থিঙ্কিংটা বলতেছি। কিন্তু প্রসেসের মধ্যে যেখানে যেখানে দেখলাম, যেমন থাম্বনেল থাম্বনেল বানানো অথবা ডেসক্রিপশন লেখা, আমি জানি ভিডিওতে ডেসক্রিপশন মানুষ খুব একটা পড়ে না। করে না। সেটাতে কেন আমার ইনপুটটা গুরুত্বপূর্ণ না, আমি ডেসক্রিপশনটা এআই দিয়ে জেনারেট করতেছি, কিন্তু তার আগে আমি ট্রান্সক্রিপ্টটাও এআই দিয়ে জেনারেট করছি। জি, বুঝতে কিন্তু থাম্বনেইলের টা আমি নিজে বানাচ্ছি, কারণ আমি জানি থাম্বনেইলটা আমার থিঙ্কিং এর ব্যাপার স্যাপার আছে। পারছি। সো এই জন্য আমাদেরকে ভাবতে হবে কোথায় আমার ইনপুটটা গুরুত্বপূর্ণ না, কোথায় আমার ইনপুটে ইম্প্যাক্ট ফেলবে না। এবং ওইভাবে চিন্তা করে আমরা যদি আমাদের পাইপলাইন গুলাকে ডিজাইন করি, কিছু এআই কে ডেলিগেট করি, কিছু নিজে করি, ওভারঅল আমাদের 10 ঘন্টার ভিডিও মেকিং আমার 2 থেকে 3 ঘন্টায় চলে আসতেছে। প্রত্যেকটা জিনিস যদি আমরা ওভাবে ভাবি তাহলে আমাদের প্রোডাক্টিভিটিও বাড়বে, আমরা নিজেরাও শিখবো, আমাদের কন্ট্রিবিউশন আছে, আমাদের নিউরাল ডেভেলপমেন্টও হবে। হবে। জি, জি দাদা, বুঝতে পারছি দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যে তাহলে আমরা বোধহয় কোশ্চেনের দিকে যেতে পারি, হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে কোশ্চানে যাই। অ্যান্ড্রয়েডের আনসারটা দেওয়া হয়েছে, ট্রাস্টেড লিঙ্ক সেটাও দেওয়া হয়েছে। আর ভিডিওটা তো আমি বললামই, সেটা হচ্ছে যে কি আমি শেয়ার করে দিব ভাইয়ের সাথে। আম, একজন কোশ্চেন করলো, হাউ টু হাউ টু গ্রাসপ এ লার্জ কনসেপচুয়াল টপিক ইউজিং স্মল নোটস। দ্যাট ইজ এ প্রিটি গুড কোশ্চেন। যেমন ধরেন, আপনি হচ্ছে যে কি কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। তো অনেক কিছু আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, কিন্তু আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা পেজের মধ্যে নোট করেন, ফর এক্সাম্পল পাইথনে ডেটা অ্যানালিসিস শিখতেছেন, তাহলে পরবর্তীতে যখন আপনাকে, যেমন ধরেন কোন একটা পার্টিকুলার সিনটেক্স আপনার লাগবে, যেমন পাইথনে ফাইল রিড করার সিনটেক্সটা আপনার লাগবে, অত বড় নোট থেকে ফাইল রিড করার সিনটেক্সটা বের করা অনেক টাইম লেগে যাবে। কিন্তু আমি একটু আগে যে নোট টেকিংটা দেখালাম, আপনি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করেন, আমি তো পাইথনে নিয়ে একটা ইন্ডেক্স নোট বানাইছি, ওখানে ফাইল রিড করা নিয়ে একটা ছোট নোট বানাবো যেটার মধ্যে ফাইল রিড করার কোডটাই থাকবে। তাই আপনার সার্চ দিয়ে পেতে সুবিধা হবে, প্লাস কানেকশন থাকাতে, আপনার ইন্ডেক্স থাকাতে নেভিগেট করতে খুব ইজি হবে। সো আপনি সবসময় ভাববেন কোনো একটা পার্টিকুলার টপিকে কত ছোট ছোট রিউজেবল ব্লক বানানো যায়, যে রিউজেবল ব্লকগুলো আপনি অন্যান্য প্রজেক্টে ইউজ করতে পারবেন। যত বেশি রিউজেবল ব্লক বানাবেন তত বেশি আপনি অন্যান্য প্রজেক্টে ইজিলি ইউজ করতে পারবেন এবং রিট্রিভ করতে পারবেন। এটাই হচ্ছে, এভাবে করে আপনি বড় কনসেপ্টকে ছোট ছোট করে ভাগ করবেন। আচ্ছা, রিসার্চ পেপার নিয়ে আমি অলরেডি আনসার দিয়ে দিয়েছি কিভাবে পেপার করতে হবে, আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, একজন বললো আমি মেশিন লার্নিং শিখতে চাই, কিভাবে আমি এটা গ্রেসপ করবো, এটা অলরেডি আমি আনসার দিয়ে দিয়েছি। আপনি মেশিন লার্নিং এর কি কি টপিক আছে, ফর এক্সাম্পল আপনি মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল শিখতে যাচ্ছেন, রিগ্রেশন শিখতে যাচ্ছেন, এসভিএম শিখতে যাচ্ছেন, প্রত্যেকটার উপর ছোট ছোট যখন ভিডিও দেখতেছেন, নোট গুলা বানান, ওখানে কোড গুলা পেস্ট করেন, এক্সাম্পল গুলা পেস্ট করেন, আপনার এক্সপিরিয়েন্স গুলা পেস্ট করেন, ছোট ছোট প্রজেক্ট করেন নোটের মধ্যে। এতে করে কি হবে, ওভার দ্য টাইম আপনার মেশিন লার্নিং এর উপর একটা বিশাল নলেজ বেস ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনি পরবর্তীতে একটা প্রজেক্ট করবেন, দেখবেন আপনার আগের প্রজেক্টের অনেক নোট রিউটিলাইজ করতে পারবেন। ওখান থেকে আপনি নতুন করে একটা কোড জেনারেট করে ফেলতে পারবেন, ওখান থেকে নতুন করে প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। ইভেন আপনি ওটাকে এআই দিয়ে এনহেন্স করতে পারবেন। ইজি, সিম্পল এজ দ্যাট। আচ্ছা, একজন আমার লিংক চাইছে চ্যানেলের, অলরেডি আমি দিয়ে দিয়েছি অনেকবার, সো আপনারা আম, আশা করি ওখান থেকে দেখে নিতে পারবেন। আম, আচ্ছা, একজন লিঙ্কডইনের লিঙ্কও চাইছে, আমি আমার লিঙ্কডইনটা দিচ্ছি। সো আপনারা, আমি লিঙ্কডইনে খুব একটা অ্যাক্টিভ না, বাট স্টিল আপনারা হচ্ছে যে কি কানেক্ট হতে পারেন চাইলে। ওকে। আচ্ছা। আচ্ছা, একজন জিজ্ঞেস করলো আমি ইউএসএ থাকি কিনা। ইয়েস, আমি এখন ইউএসএ তে থাকি। জিজ্ঞেস করলো ইউএসএ তে কেরিয়ার, পিএইচডি কেরিয়ার ল্যান্ডস্কেপ কেমন, জাপানের তুলনায় ভালো নাকি খারাপ। আমি তাহলে এভাবে বলি, আমরা যখন পিএইচডি করতে আসি আমাদের পারপাস হচ্ছে যে কি ভালো ক্যারিয়ার বিল্ড আপ করা, ভালো কোম্পানিতে চাকরি করা, ভালো জিনিস নিয়ে রিসার্চ করা যেটা আমরা পছন্দ করি। আর সেক্ষেত্রে আমি বলবো
ইউএসএ তে ল্যান্ডস্কেপ অনেক ভালো, এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে জাপানের তুলনায়, কারণ জাপানে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখন হয়তো ইউএসএ তে মুভ করার চেষ্টা করতেছে। ওখানে লং টার্মের জন্য খুব একটা ভালো না, শিখার জন্য হয়তো ভালো। লং টার্মে আপনি যখন কোনো একটা জায়গায় সেটেল হবেন, সেখানে আমি বলবো ইউএসএ ইজ এ গুড অপশন, দাদা একটু বা বেটার ইন্টারভিউ, অপশন দেন জাপান। ওনার বলেন। কোশ্চেনটা এমন বোধহয় ছিল যে কারোর যদি জাপানিজ পিএইচডি থাকে সেই ক্ষেত্রে সে যদি ওকে। ইউএসএ তে ক্যারিয়ার মুভ করতে চায়। আচ্ছা। ওকে, দ্যাটস সরি, আমি এটা ভুল বুঝছিলাম। ওকে, এটা জিনিসটা হচ্ছে দেখি, হ্যাঁ, জাপানে পিএইচডি থাকে ইউএসএ তে ইজিলি মুভ করা যায়। আমি অনেককে দেখছি জাপান থেকে পিএইচডি করে সে এখানে একটা পোস্ট ডক করে তারপর ইন্ডাস্ট্রিতে ঢুকে যায়, দ্যাট ইজ ইজি। ওকে। এটা পোস্ট ডক করা লাগে, অনেকে ইন্ডাস্ট্রিতে ডিরেক্টলি ঢুকে যায়, তবে পোস্ট ডক করে ঢোকাটা ইজিয়ার। একজন জিজ্ঞেস করলো, ক্যান আই অ্যাড অর আপলোড এ রিসার্চ পেপার পিডিএফ ফর মাই রেফারেন্স পারপাস? অফকোর্স, আপনি আপনার রিসার্চ পেপার পিডিএফ অবসিডিয়ানে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেখানে করতে পারবেন, সেটা আমি অলরেডি দেখাইছি। Out of topic question, but did you face any challenge in your master's and PhD journey for your undergrad result? Of course, আমার আন্ডারগ্রেড রেজাল্টের জন্য আমি অনেক 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 প্রবলেম ফেস করছি। আমার আন্ডারগ্রেড রেজাল্ট খুবই খারাপ ছিল। আমার আন্ডারগ্রেডের পারপাস ছিল ভালো ইঞ্জিনিয়ার হওয়া, কখনো ভালো রেজাল্ট করার পারপাস ছিল না। এবং আমি ভালো ইঞ্জিনিয়ার হইতে পারছি, সেটা নিয়ে আমি প্রাউড ফিল করি। তবে আমি স্টুডেন্ট হিসেবে খুব খারাপ ছিলাম, যেটার জন্য আমার অ্যাডমিশন পেতে অনেক সমস্যা হয়েছে এবং আমি অনেক রিজেকশন পাইছি। একটা এক্সাম্পল দেই, ওই সময় এত রিজেকশন পাইছি আমি আর ম্যানুয়ালি ইমেল করতাম না, আমি একটা স্ক্রিপ্ট লিখছিলাম, গুগল স্ক্রিপ্ট, যেটার মধ্যে 400 প্রফেসরের একটা লিস্ট ছিল। মাঝে মাঝে ওই স্ক্রিপ্টটা রান দিতাম, 400 প্রফেসরকে অটোমেটিক ইমেল যেত, ওখান থেকে রেসপন্স পেতাম, ওভাবে অ্যাপ্লাই করছি, ওভাবে আমার কাইন্ড অফ লাক ফেভার করছে, যাই হোক। সো যেটা আমাকে এক্সট্রা কাজ করা লাগছে রেজাল্ট খারাপ হওয়ার জন্য, কারণ রেজাল্ট খারাপ মানে আপনাকে আসলে জাজ করার অপশন খুবই কম প্রফেসরের কাছে। কারণ আন্ডারগ্রেডে আপনাকে জাজ করার একমাত্র অপশন হচ্ছে রেজাল্ট। রেজাল্ট খারাপ হলে আপনাকে যেটা করতে হবে, অনেক বেশি প্রজেক্ট করতে হবে, নতুন নতুন রিসার্চ পেপার পাবলিশ করতে হবে, বা আপনাকে দেখাইতে হবে, জাস্টিফাই করতে হবে আপনার রেজাল্ট কেন খারাপ। আমার কাছে জাস্টিফিকেশন প্রচুর ছিল, কারণ আমি ওই সময় প্রায় 5-10টা গভর্নমেন্ট ফান্ডিং এ কাজ করছি। তখন আমার 3টার মতো জার্নাল ছিল, প্রায় 100-এর কাছাকাছি সাইটেশন ছিল। সো ইট ওয়াজ ইজি ফর মি টু জাস্টিফাই এট দ্যাট মোমেন্ট, বাট আপনাকেও জাস্টিফিকেশনে আসতে হবে। একজন জিজ্ঞেস করলো, আর ইউ ইউজিং দ্য পেইড সিং সার্ভিস অর ইউজিং ক্লাউড সার্ভিস? আমি শুরুতেই গুগল ক্লাউড সার্ভিস ইউজ করতাম, বাট এখন আমি পেইড সিং সার্ভিসটা ইউজ করি। এটার অবসিডিয়ানের, এটা দুইটা পারপাস। অবসিডিয়ানের পেইড সিং সার্ভিস হচ্ছে ইন টু ইন এনক্রিপ্টেড, তার মানে আমার ডেটা আমি ছাড়া মাঝখানে কেউ রিড করতে পারবে না, এটা। আর একটা হচ্ছে আমি মোবাইলে ইজিলি ইউজ করতে পারি। অবসিডিয়ান আমি মোবাইলে প্রচুর ইউজ করি, এই জন্য আমি পেইড সিংটা ইউজ করি। বাট বাংলাদেশের জন্য পেইড সিং ইউজ করা ডিফিকাল্ট। বাট অবসিডিয়ানের সুবিধা হচ্ছে এখানে প্রচুর এক্সটেনশন আছে, অনেক ফ্রি সিং সার্ভিস আছে, ইউ ক্যান এক্সপ্লোর। আর একজন জিজ্ঞেস করলো, as Notion has different subscription model like free plus business and enterprise limited, does Obsidian also have something pro package like that? অবসিডিয়ানের সত্যি কথা বলতে নোশনের মডেল ফলোই করে না। অবসিডিয়ান কাইন্ড অফ সফটওয়্যারটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। এটা সিং সার্ভিসটা আর কোনো পেমেন্টের এখানে ব্যাপার স্যাপার নাই, আপনার ডেটা আপনার হাতে, সবকিছু আপনার কন্ট্রোলে। সো আপনি এটা বিজনেসে ইউজ করবেন, স্টুডেন্ট পারপাসে ইউজ করবেন, রিসার্চ ইউজ করবেন, গ্রুপের সাথে ইউজ করবেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি 100টা ভল্ট ক্রিয়েট করবেন, ইট ডাজেন্ট ম্যাটার। আর এখানে কোনো স্টোরেজ লিমিটেশন নাই, কারণ অবসিডিয়ান যেহেতু নোটগুলো টেক্সট ফাইল আকারে সেভ করে, নোটগুলো 2 থেকে 3 কিলোবাইট হয়। তার মানে আপনি যদি সারা জীবনও নোট নিয়ে, দেখা গেছে অবসিডিয়ানে 1 জিবি ফিল আপ করতে পারবেন না। এটা হচ্ছে অনেস্ট অপিনিয়ন আর কি। আচ্ছা, একজন বললো রিসার্চের জিনিসটা অনেক ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি লাস্টের দিকে একটু ফাস্ট আনছি, সরি ফর দ্যাট। তবে আমি আমার চ্যানেলগুলোতে এই এই যত কিছু ডেমো দেখাইছি, প্রত্যেকটার উপর সেপারেট 5-10 মিনিটের ভিডিও আছে, আপনি যদি নেভিগেট করেন ইজিলি খুঁজে পাবেন। আর এই আপনার রেকর্ডিংটা ভিডিওটা শেয়ার শেয়ার করা করুন। হবে, হ্যাঁ সেখানে ভাই। দেখতে পারবেন। হ্যাঁ। একজন জিজ্ঞেস করলো, দাদা, সিমস ইট রিকোয়ার্ড হিউজ স্টোরেজ বাট অনলি ওয়ান ড্রাইভ লিমিটেড? এটা সত্য কথা না। অবসিডিয়ানের নোটগুলো কিলোবাইট সাইজের, আমি দেখাইছিলাম যখন নোট ওপেন করলাম। কারণ টেক্সট ফাইল সবসময় সবচেয়ে লোয়েস্ট স্পেস নেয়। সো আপনি সারা জীবন নোট নিয়েও 1 জিবি ফিল আপ করতে পারবেন না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, একজন কিছু কোশ্চেন করলো। কোশ্চেন 1, ভাইয়া, did you do a literature review, track list, summary list in this program EPS? ক্যান ইউ শো হাউ টু ডু ইট? সত্যি কথা বলতে লিটারেচার রিভিউ আমি অবসিডিয়ান অবশ্যই করি।
তবে লিস্ট যেটার কথা আপনি বলছেন, আপনি যদি কোশ্চেনটা এভাবে মিন করেন, আমি আমার সবগুলা লিটারেচার বা পেপার কোথায় স্টোর করি, সেটা অবশ্যই বলবো আমি জটেরোতে স্টোর করি। জটেরোতে আমি জটেরোর সাথে গুগল ক্রোমের একটা এক্সটেনশন অ্যাড করা আছে। কোনো একটা পেপার যদি আমার পছন্দ হয়, গুগল ক্রোমে এক্সটেনশনে ক্লিক করে জটেরোতে ওইটা একটা পার্টিকুলার ফোল্ডারে স্টোর হয়ে যায়। এটা ম্যানেজ করা খুব ইজিয়ার। এরপর কোনো একটা পেপার যদি মনে হয় আমি এটা খুব ভালো করে পড়বো, জটেরো থেকে ড্র্যাগ করে অবসিডিয়ানে ফেলে আমি পড়ি। এভাবে জিনিসটা আমার সাইটেশন ম্যানেজ করা ইজি হয়, আমার পড়ার লিঙ্কটাও থাকতেছে, রেফারেন্সটাও থাকতেছে, আমি খুব সহজে জিনিসটা ওপেন করতে পারি। ক্যান উই ডু কোয়ালিটেটিভ কোডিং ইন দি সফটওয়্যার, একজন বললো এখানে কোডিং করা যায় কিনা। অবসিডিয়ানে কোডিং করা সফটওয়্যার না, নোটেইং সফটওয়্যার। তবে আপনি, অনেকেই অবসিডিয়ানে কোডিং করে, সত্যি কথা বলতে অবসিডিয়ানের সাথে কম্পাইলার কানেক্ট করা যায়, তবে আমি রিকমেন্ড করবো না। এটা হচ্ছে কথা আর কি। একজন জিজ্ঞেস করলো, হোয়াট ইফ আই হ্যাভ টু চেঞ্জ মাই ল্যাপটপ, হাউ ক্যান আই টেক অল অফ দ্য সেম টু দ্য নেক্সট ল্যাপটপ, ডু আই নিড টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং? না, কোর্স না। আপনি যতগুলো নোট করতেছেন, আমি দেখাইছিলাম, আমি আমার নোটগুলা ওয়ান ড্রাইভের একটা ফোল্ডারে স্টোর করতেছি। ফর এক্সাম্পল, আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, স্টোরেজ করাপ্ট হয়ে গেছে, হ্যাকাররা হ্যাক করে ফেলছে, কিন্তু আপনার ওয়ান ড্রাইভের ফোল্ডারটাতে অ্যাক্সেস এখনো আছে, তাই না? আপনি ওয়ান ড্রাইভটা আবার কম্পিউটারের সাথে সিঙ্ক করে ওই ফোল্ডারটা অবসিডিয়ানে দেখাই দিবেন, এভরিথিং ইজ অ্যাজ বিফোর অ্যাজ দ্যাট। ঠিক আছে? খুবই সিম্পল। যে ফিউচার প্রুফ ব্যাপারটা আমি কেন বলি, যে আপনার ডেটা আপনার কন্ট্রোলে, আপনি কিভাবে স্টোর করবেন, কিভাবে করবেন, সবকিছু আপনার হাতে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু দাদা নেই। আমি একটু মাঝে একটা প্রশ্ন করি, আমি এই জায়গাটা ক্লিয়ার না। হুম আমি যদি ফোনে হুম এবং ল্যাপটপে যদি একসাথে ইউজ করতে চাই, তাহলে আমাকে হচ্ছে অবসিডিয়ানের যে আপনার এই যে আপনার স্টোরেজ, এটা ইউজ করতে হবে, রাইট? হুম অবসিডিয়ান স্টোরেজ না, এখানে একটা আমি একটা জিনিস ক্লিয়ার করি। অবসিডিয়ান যেটা দেয় সেটা স্টোরেজ না, সেটা সিঙ্কিং সার্ভিস। থিঙ্কিং সার্ভিস, জি। আপনাকে অবসিডিয়ান যেই সিঙ্কিং সার্ভিস দেয়, আপনি মাল্টিপল ডিভাইসে রিয়েল টাইম সিঙ্ক করে দিবে, স্টোর আচ্ছা করে না ওরা কোনো আচ্ছা কিছু। আচ্ছা কারণ অবসিডিয়ানের বিজনেস মডেলে আপনার ডেটা আপনার কাছে থাকবে, আমি কোনো কিছু স্টোর করবো না, আমার হাতে আপনার কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি ঠিক আছে? জি। আর সিঙ্কিং যে করে অবসিডিয়ান, ডেটাগুলো ইন টু ইন এনক্রিপ্টেড করে সিঙ্ক করে। তার মানে মাঝখানে যে সার্ভারটা বা পাইপটা দিয়ে যায়, ওখানে মাঝখানে কেউ যদি, অবসিডিয়ানের কোনো এমপ্লয়ি যদি চায় আমি রিড করবো, পারবেন। পারবে না, জি, বুঝতে। ওকে। ওকে। সো ওইটাই হচ্ছে, তার মানে এটাই। আর আপনি যদি গুগল ড্রাইভ দিয়ে করেন, সেটা তো আপনার উপর। জি একজন জিজ্ঞেস করলো, ক্যান উই লিঙ্ক জটেরো উইথ অবসিডিয়ান? অফকোর্স, জটেরো আর অবসিডিয়ান সাথে লিঙ্ক করতে পারবেন। এটা দিয়ে আমি আমার পিএইচডি শেষ করছি। একটা আমার ভিডিও আছে ইংলিশ চ্যানেলে, কিভাবে অবসিডিয়ানের সাথে জটেরো লিঙ্ক করতে হয়, সেটা দেখে নিয়ে আপনি লিঙ্ক করতে পারবেন জটেরোর সাথে অবসিডিয়ানে। সেটা দিয়ে আমি আমার ফুল পিএইচডি শেষ করছি। আর আপনাদেরকে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে মোস্ট আপডেটেড, সেটাও করতে পারেন, সেটা ইজিয়ার আর কি। আচ্ছা, একজন বইয়ের নামটা জানতে চাইছে, এই বইটা, আমি বইটা আমি আবার দেখাচ্ছি। আপনি হাউ টু টেক স্মার্ট নোটস, এই বইটা একটু আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, সংখ্যা এর এই বইটা অবশ্যই পড়বেন। তো বইটা পড়লে আপনার নোট টেকিং এর চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আম, আচ্ছা, একজন স্টাডি টেকনিক, মোটামুটি আমি বেসিক কোশ্চেন গুলো কভার করে ফেলছি, আশা করি। আম, আচ্ছা, একজন বলে ইউনিভার্সিটি কোর্স ওয়ার্কের জন্য কিভাবে নোট নিতে হয়। আম, আচ্ছা, এই কোর্স ওয়ার্কের জন্য আমি আমার স্টার্টার কিটটা শেয়ার করছি, স্টার্টার কিটের লিঙ্কটাও শেয়ার করছি আমি। লেট মি শেয়ার দিস এগেইন। সো স্টার্টার কিটের মধ্যে আপনি যদি স্টার্টার কিটটা দেখেন, এটা ইউজ করে আপনি ইউনিভার্সিটির কোর্স ওয়ার্ক গুলা নেভিগেট করতে পারবেন, আশা করি এটা আপনাকে হেল্প করবে। একজন জিজ্ঞেস করলো, জটর বেটার নাকি মেন্ডেলি বেটার? অফকোর্স জটর বেটার, উইদাউট এনি কোশ্চেন। জি দাদা, এটা নিয়ে কোনো কনফিউশনে থাকা উচিত না কারো। এটা কোনো কনফিউশনের অপশনই নাই দাদা। এটা খুব মানে কি বলবো আর। ওকে, আশা করি আমরা সব কভার করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি জাবির ভাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সেশনে সুযোগ করে দেওয়ার জন্য। আমারও কথা বলে খুব ভালো লাগছে, এবং এরকম এত বেশি কোশ্চেন আমি কোনো সেশনেই পাই নাই। আর আমি কিছু কোশ্চেনের আনসার দিতে পারি নাই, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আপনাদের আপনারা আমার ইউটিউব এবং হচ্ছে যে ফেসবুক, লিঙ্কডইনে কানেক্টেড থাকলে আশা করি ফিউচারে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারবো আমরা। ঠিক আছে? ওকে ওকে। দাদা, জি। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনাকে আসলে এগেইন এটা বলে, স্পেশালি আমি জানি না বাকিদের কি অবস্থা, বাট এটা আসলে আমার জন্য খুবই প্রয়োজন ছিল, এবং আপনি জানেন যে আমি ফেজে আছি, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আশা করি আমাদের এখানে প্রত্যেকে
এখন পর্যন্ত আপনার লাস্ট আমি যখন দেখেছিলাম কোশ্চেন অ্যান্সার সেশন পর্যন্ত 100+ ছিল। তো এটা খুব রেয়ার, স্পেশালি এই সেশনগুলোর জন্য। এবং যেটা হচ্ছে যে অনেকে আমাদের কাছে তো ভিডিও চাইবে, বাট দ্য থিং ইজ দ্যাট দাদা, এটা তো ধন্যবাদ দিয়ে প্রকাশ করা যায় না। আর সেকেন্ড যেটা আমি এখানে আবার রিকোয়েস্ট করবো দাদা, যদি আপনি কখনো সময় সুযোগ পান আমাদেরকে আর একটু কিছু সময় দিবেন কিছু বিষয়। কারণ কি দাদা, মানে এখন টু বি ভেরি অনেস্ট, যে অনেক সেশন আছে আপনার রিসার্চ নিয়ে, অনেক সেশন, এইটা ওইটা বেশি, অনেক বেশি সেশন আছে। বাট যে জায়গাটাতে আমরা এই যে মহাসমুদ্রের মধ্যে আছি, তথ্যের মহাসমুদ্রের মধ্যে এটাকে ম্যানেজমেন্ট করা বা নতুন করে কোনো কিছু শেখা, এটা খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য। স্পেশালি আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য আরো বেশি টাফ হয়ে যাইতেছে, আর আমরা যারা বুড়া হয়ে যাইতেছি তাদের জন্য তারও কঠিন। তো এই জায়গাগুলোতে আমি আবারও রিকোয়েস্ট করব। আর আপনাকে অনেক বেশি ধন্যবাদ যে আপনি আসলে খুব ভোরে ঘুম থেকে উঠে আমাদের সেশনটা নিচ্ছেন। এটা আসলে, এবং আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে এত সময় দেওয়াটাও কঠিন আমি জানি। তো থ্যাংক ইউ এগেইন। আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ দ্রুতই। আর ফেসবুকে তো কানেক্টেড আছি। আর আমি হচ্ছে যে আপনার কাছে আরো কিছু ইনফরমেশন চেয়ে নিব, যে জিনিসগুলো হচ্ছে আমরা যাদেরকে মেইল করব এগুলাতে যাতে আমরা ট্যাগ করে দিতে পারি। আহ, এটাই আর কি। আর আমি হচ্ছে পরবর্তীতে বাকি যে ইনফরমেশন গুলো আছে আপনাকে টাইমলাইন সেন্ড করে দেবেন ইনশাআল্লাহ। Okay, sure. Thank you very much. And thank you everyone. And thank you, Javi Bhai, for inviting me. Okay, thank you. এবং পার্টিসিপেন্টদের অনেক বেশি থ্যাঙ্কস যে সবাই জয়েন করছে এবং শিখছেন ইনশাল্লাহ। ওকে।